রেকর্ড অন করে দিয়ে। Okay, fine. তাহলে গত ক্লাসে আমরা পড়েছি হচ্ছে উপসর্গ সম্পর্কে যা কিছু আছে, অর্থাৎ উপসর্গ কাকে বলে, উপসর্গ কত প্রকার, উপসর্গগুলোর মধ্যে বাংলা তৎসম, আরবি, ফার্সি, হিন্দি বা ইংরেজি এগুলা কিভাবে মুখস্থ রাখবেন, এবং বাংলা এবং তৎসম উপসর্গের মধ্যে যে যে চারটা উপসর্গ নিয়ে ঝামেলা আছে অর্থাৎ আশুবিনি, সেই আশুবিনি সমস্যা কিভাবে সমাধান করবেন, এই সবকিছু নিয়েই গত ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব উপসর্গের বিশ্লেষণ নিয়ে। এবং আমি বিশ্বাস করি আপনি আজকের ক্লাসটা করার পরে, আপনি যদি আর একটা ক্লাসও না করেন, মানে আপনি যদি শুধু আজকের ক্লাস করেন, তারপর আপনি বলবেন যে ভাই আমার 2000 টাকা উসুল হয়ে গেছে ইনশাল্লাহ। ঠিক আছে, আপনার কোর্স পেমেন্ট তো 2000 টাকা ছিল, তাই না? এই পুরো কোর্সটার পেমেন্ট হচ্ছে 2000 টাকা। তা আপনি ইনশাল্লাহ আজকের ক্লাস করার পর আপনার কাছে মনে হবে যে আমি যদি আর কিছু নাও শিখি, আমি অন্তত এই একটা জিনিস শিখছি, আমার 2000 টাকা উসুল হয়ে গেছে। বিকজ এই জিনিসটা বাংলাদেশের কোন কোচিং এ ডেডিকেটেডলি শেখানো হয় না। মানে বলতে গেলে শেখানোই হয় না, তাও যদি শেখায় গোজামিল দিয়ে কোন রকম ভাবে শেখায়। বাট এই জিনিসটা, মানে এটা অবশ্য কারণ আছে। বিকজ এখান থেকে প্রশ্ন আসলেও, এখান থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে, ব্যাংক সেক্টরের প্রশ্ন আসে, ঠিক আছে, শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন আসে, বাট এখান থেকে প্রশ্ন আসলেও এখান থেকে কখনো আহ মানে এটা বের করার কোনো টেকনিক সাধারণত বইগুলোতে আপনি পাবেন না। আপনি বাজারে প্রচলিত যে বইগুলো রয়েছে, অভিযাত্রী বলেন, অগ্রদূত বলেন, প্রফেসর বলেন, MP3 বলেন, ঠিক আছে, এই বইগুলোতে আপনি দেখবেন দেওয়া আছে যে একাধিক উপসর্গ যোগে গঠিত কিছু শব্দ, একাধিক উপসর্গ যোগে গঠিত কিছু শব্দ, এটা একটা হেডলাইন। এই হেডলাইন দিয়ে তারপরে তার আন্ডারে প্রায় 30-40টা ওয়ার্ড দেওয়া আছে বা 50-60টা ওয়ার্ড দেওয়া আছে। এই 50-60টা ওয়ার্ডের সামনে এগুলোর বিশ্লেষণটা দেওয়া আছে। মানে মনে করেন প্রথমে লেখা ব্যাকরণ, তারপর লেখা বি আর আ, মানে দুইটা উপসর্গ আছে। এরপরে মনে করেন লেখা অনুসন্ধান, অনু আর সম, দুইটা উপসর্গ। এরকম মনে করেন যে সমভিব্যাহার, সম অভি বি আ, চারটা উপসর্গ। তো এরকম ভাবে জাস্ট বিশ্লেষণ করে দেওয়া আছে, বাট এটা কিভাবে হইলো এটার কোনো টেকনিক দেওয়া নাই। তো অ্যাকচুয়ালি এটা টেকনিক দেওয়া নাই, এটার কারণটা হচ্ছে এটার অ্যাকচুয়ালি কোনো টেকনিক নাই। এটা সন্ধির উপর বেস করে, আবারও বলছি, সন্ধির উপর বেস করে এটার কিছু কিছু জিনিস টিচাররা অনেক সময় পড়ায় থাকে, বাট অ্যাকচুয়ালি এটার কোনো টেকনিক নাই। সো ভাই কারেন্ট চলে গেছে। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আই এম নট শিওর আসলে। শুনতে তো পাচ্ছেন, কিন্তু আমার মোবাইলে তো চার্জ নাই। মোবাইল তো অফ হয়ে যাবে। এতক্ষণ তো চার্জে লাগায় ক্লাস নিচ্ছিলাম। এতক্ষণ তো চার্জে লাগায় ক্লাস নিচ্ছিলাম, এখন তো কারেন্ট চলে গেছে, চার্জ তো নাই, সারাদিন বাইরে ছিলাম, মাত্র আসলাম। তো ফোন তো অফ হয়ে যাবে, তাহলে কেমনে কি করব? বুঝতেছি না তো কয় পার্সেন্ট আছে চার্জ। মাত্র 11%। অফ হয়ে যাবে, আচ্ছা ওকে। শুরু করছি, যখন শুরু করতে থাকি। কারেন্ট আসলে তো হয়ে যাবে। কারেন্ট আসলে তো মানে এর মধ্যে যদি ফোন অফ হয়ে যাওয়ার আগে আহ যদি কারেন্ট চলে আসে তাহলে তো হয়ে গেল। আর যদি কারেন্ট না আসে তাহলে কিছু করার নাই, তাহলে কষ্ট করে আগামীকালকে ক্লাস নিতে হবে। মানে আগামীকালকে ক্লাস করতে হবে আর কি, ঠিক আছে। আমরা চেষ্টা করি কন্টিনিউ করে যাই, ফোন অফ হওয়ার আগ পর্যন্ত চেষ্টা করি। ওকে ফাইন। দেখতে সমস্যা হচ্ছে না আশা করি, বিকজ এখানে আমার একটা ব্যাকআপ লাইট আছে, আশা করি প্রবলেম হচ্ছে না। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা উপসর্গ, আমরা এখন আহ, আলোচনা করব উপসর্গের বিশ্লেষণ নিয়ে। তো উপসর্গের বিশ্লেষণের জন্য আমরা 5টা টেকনিক পড়বো। কয়টা টেকনিক ভাই? 5টা টেকনিক। তো এই 5টা টেকনিক খুবই সহজ। এই 5টা টেকনিক খুবই সহজ যদি আপনি বুঝতে পারেন। আর যদি আপনি বুঝতে না পারেন তাহলে 5টা টেকনিক আপনার কাছে খুবই কঠিন। ঠিক আছে, তাহলে চলেন আগে আমরা টেকনিক গুলো পড়ে ফেলি, তারপর আমরা হিউজ প্র্যাকটিস করবো, অনেক প্র্যাকটিস করবো। আসেন, নাম্বার ওয়ান, 1 নাম্বার, হেডলাইন দিয়ে ফেলেন। কারেন্ট চলে আসছে, আপনাদের লাক খুবই ভালো। 1 মিনিট, জাস্ট 1 মিনিট, জাস্ট একটু লাইন থাকে।
ওকে, আসেন উপসর্গের বিশ্লেষণ। উপসর্গের বিশ্লেষণ। ওকে ফাইন। উপসর্গের বিশ্লেষণ, উপসর্গ বিশ্লেষণের জন্য আমরা কি করব বলেছি, আমরা 5টা টেকনিক পড়বো, ঠিক আছে? তো চলেন 5টা টেকনিক কি কি আসেন। এক নম্বর হচ্ছে লিখেন, জ বা জফলা। জফলা মানে কি, এই যে এটা জ বা জফলা, তারপর একটা তীর চিহ্ন দিয়ে লেখেন রস্বীকার। মানে কি, মানে জ বা জফলা থাকলে কোন শব্দের মধ্যে তার পরিবর্তে রস্বীকার বসবে। আমি এখন উদাহরণ দিব না, কোনো জাস্ট নিয়মগুলো লিখাচ্ছি, উদাহরণ পরে দিব, সবগুলোর উদাহরণ পরে দিব, ঠিক আছে? তাহলে লিখেন 1 নম্বর জ বা জফলা থাকলে হবে রস্বীকার। 2 নম্বর লিখেন বফলা। বফলা মানে কোনটা বুঝেন? এই যে কোন একটা বর্ণ, এটা যে কোনো একটা বর্ণ ধরেন, এই বর্ণের নিচে এখানে একটা ব আছে, এটাকে বলা হয় বফলা। তো এই বফলা থাকলে কি হবে? বফলা থাকলে হবে হচ্ছে রস্যুকার। বফলা থাকলে কি হবে? রস্যুকার। যে কোনো একটা শব্দ থাকলে, মানে যে কোনো একটা শব্দের মধ্যে যদি বফলা থাকে, সেই বফলার পরিবর্তে আমরা সেখানে সু বসিয়ে দিই, মানে রস্যুকার বসিয়ে দিব। ওকে, এরপর আসেন 3 নম্বর। 3 নম্বর হচ্ছে অনুস্বর বা উ। অনুস্বর বা উ থাকলে তার পরিবর্তে হবে ম। অনুস্বর বা ও থাকলে তার পরিবর্তে কি হবে? ম। 4 নম্বর দন্তন্য যুক্ত ব্যঞ্জনে, দন্তন্য যুক্ত ব্যঞ্জনে প্রথম দন্তন্য এর পরিবর্তে বসবে ম। মানে প্রথম দন্তনের পরে একটা তীর চিহ্ন দিয়ে লেখেন ম, অর্থাৎ প্রথম দন্তনের পরে বসবে হচ্ছে ম। আবার বলছি, দন্তন্য যুক্ত ব্যঞ্জনে প্রথম দন্তন্য এর পরিবর্তে বসবে ম। এখন আপনার একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া তাহলে দন্তন্য যুক্ত ব্যঞ্জনে প্রথম দন্তন্য যদি ম হয়, তাহলে দ্বিতীয় দন্তন্য কি হবে? ইউ ডোন্ট নিড টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট। আপনার ওটা নিয়ে চিন্তাই করার দরকার নাই। আপনি দেখবেন দ্বিতীয় দন্তন্য যা আসে অটোমেটিক বসে গেছে, ওটা নিয়ে আপনার চিন্তা করার দরকার নাই। আপনি শুধু প্রথম দন্তন্য কি হবে এটা নিয়ে মাথা ঘামাবেন। আপনার এরপরে দন্তন্যর সাথে যে মানে কি আছে না আছে কিচ্ছু চিন্তা করার দরকার নেই, অটোমেটিক সেটা বসে যাবে। ওকে, তাইলে দেখেন 4টা নিয়ম কিন্তু আমরা শিখে গিয়েছি। 4টা নিয়ম আমরা শিখে গিয়েছি, খুবই সহজ। 4টা নিয়ম কি সবাই লিখে ফেলছেন না খাতায়? দেখেন, জ বা জফলা থাকলে হবে রস্বীকার, বফলা থাকলে হবে রস্যুকার, অনুস্বর বা উ থাকলে হবে ম, দন্তন্য যুক্ত ব্যঞ্জনে প্রথম দন্তনের পরিবর্তে বসবে ম। দ্যাটস ইট। এই কয়টা পয়েন্ট হচ্ছে আমাদের কি উপসর্গের বিশ্লেষণের বেসিক থিম। ওকে, এবার শুনেন 5 নম্বর। 5 নম্বর কি? 5 নম্বর এটা আমাদের সবচেয়ে ঝামেলার, সবচেয়ে ঝামেলার হচ্ছে 5 নম্বর। এবং 5 নম্বরটা আগে সবাই 4টা পয়েন্ট লিখেন, লেখা হলে আমাকে একটা এসএমএস দেন ওকে বা ডান, তারপরে আমি 5 নম্বর লেখা শুরু করবো। বিকজ 5 নম্বর লেখা শুরু করলে আপনি কিছুই বুঝবেন না। তো 5 নম্বর বুঝবেন না, কোনো দরকার নাই বুঝার, যা লিখবো খালি বোর্ডে তা লিখতে থাকবেন। ওকে, যা লিখবো বোর্ডে আপনি শুধু লিখতে থাকবেন, বুঝার দরকার নাই, খালি লিখতে থাকবেন। ওকে, এগুলাও আরো ক্লিয়ার হবে, এখন পর্যন্ত এগুলো ক্লিয়ার হয় নাই আপনার কাছে, যখন উদাহরণ দিব তখন ক্লিয়ার হবে। এখন আপাতত লিখতে থাকেন। ওকে, লিখেন সিঙ্গেল লেটার থাকলে, সিঙ্গেল লেটার থাকলে, এই যে আপনার মনের মধ্যে প্রথম কোশ্চেন ভাই সিঙ্গেল লেটার কি জিনিস বলবো পরে। সিঙ্গেল লেটার থাকলে, সিঙ্গেল লেটার থাকলে তার পরিবর্তে, তার পরিবর্তে, তার পরিবর্তে নীলিন বর্ণ, সিঙ্গেল লেটার থাকলে তার পরিবর্তে নীলিন বর্ণ অবসিয়ে, অবসিয়ে সরি তার পরিবর্তে না, তার পূর্বে, সিঙ্গেল লেটার থাকলে তার পূর্বে, তার পূর্বে নীলিন বর্ণ অবসিয়ে উপসর্গ তৈরি করতে হবে। উপসর্গ তৈরি করতে হবে। আবারও বলছি, সিঙ্গেল লেটার থাকলে তার পূর্বে নীলিন বর্ণ অবসিয়ে উপসর্গ তৈরি করতে হবে। লিখেন তবে, তবে নীলিন বর্ণ বসানোর পূর্বে, নীলিন বর্ণ বসানোর পূর্বে, বসানোর পূর্বে লক্ষ্য করতে হবে যে, নীলিন বর্ণ বসানোর পূর্বে লক্ষ্য করতে হবে যে সিঙ্গেল লেটার থাকলে তার পূর্বে নীলিন বর্ণ অবসিয়ে উপসর্গ তৈরি করতে হবে। তবে নীলিন বর্ণ বসানোর পূর্বে লক্ষ্য করতে হবে যে, লক্ষ্য করতে হবে যে
যেখানে নীলিন বর্ণ বসেছে বা বসবে, যেখানে নীলিন বর্ণ বসবে তার আগের উপসর্গের শেষে তার নীলিন বর্ণ বসবে তার আগের উপসর্গের শেষে স্বরেয় উচ্চারিত হচ্ছে কিনা, স্বরেয় উচ্চারিত হচ্ছে কিনা। ওকে, তাহলে খেয়াল করেন কন্ডিশনটা কি। কন্ডিশনটা হচ্ছে সিঙ্গেল লেটার থাকলে তার পূর্বে নীলিন বর্ণ স্বরে বসে উপসর্গ তৈরি করতে হবে। তবে নীলিন বর্ণ বসানোর পূর্বে লক্ষ্য করতে হবে যে যেখানে নীলিন বর্ণ বসবে, এক মিনিট, ওকে, হ্যাঁ, সিঙ্গেল লেটার থাকলে তার পূর্বে নীলিন বর্ণ অবশ্যই উপসর্গ তৈরি করতে হবে। তবে নীলিন বর্ণ বসানোর পূর্বে লক্ষ্য করতে হবে যে যেখানে নীলিন বর্ণ বসবে তার আগের উপসর্গের শেষে অউচ্চারিত হচ্ছে কিনা, মানে স্বরেয় উচ্চারিত হচ্ছে কিনা। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যদি স্বরেয় উচ্চারিত না হয়, যদি স্বরেয় উচ্চারিত না হয়, কোথায়, ওই যে আগের উপসর্গের শেষে যদি স্বরে উচ্চারিত না হয় তাহলে নীলিন বর্ণ বসানো যাবে, নীলিন বর্ণ বসানো যাবে। যদি স্বরে উচ্চারিত না হয় তাহলে নীলিন বর্ণ বসানো যাবে। তবে যদি স্বরে উচ্চারিত না হয় তাহলে নীলিন বর্ণ বসানো যাবে। তবে যদি স্বরেয় উচ্চারিত হয়, যদি স্বরেয় উচ্চারিত হয় তাহলে নীলিন বর্ণ বসানো যাবে না, নীলিন বর্ণ বসানো যাবে না। ওকে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যদি নীলিন বর্ণ বসানো না যায় তাহলে তখন কি করতে হবে, লিখেন। তখন এই উপসর্গটিকে আগের উপসর্গের শেষে যোগ করে নতুন উপসর্গ তৈরি করতে হবে, দ্যাটস ইট। এই হচ্ছে পুরো 5 নাম্বার নিয়ম। এই নিয়ম এটা আমি না বুঝাই দেওয়ার আগ পর্যন্ত মাথায় গেলে এদিক দিয়ে ঢুকবে আর ঘুরপাচ করবে, কিন্তু বুঝাই দেওয়ার পরে জিনিসটা দেখবেন খুবই ইজি। ওকে, এই নিয়ম সরাসরি আমার বইতেও লেখা আছে, বাট বই পড়েও স্টুডেন্টরা এই নিয়মের আগা মাথা কিছু বুঝে না। ওকে, তাহলে এবার আসেন ব্যাপারটা কি, আমি ব্যাপারটা পুরোটা বুঝিয়ে বলছি। আরেকবার রিডিং পড়ছি আমি, যাদের লেখা হয় নাই তারা লিখে নেন, আর যাদের লেখা হয়েছে তারা মিলিয়ে নেন। সিঙ্গেল লেটার থাকলে তার পূর্বে নীলিন বর্ণ স্বরেও বসিয়ে উপসর্গ তৈরি করতে হবে। তবে নীলিন বর্ণ বসানোর পূর্বে লক্ষ্য করতে হবে যেখানে নীলিন বর্ণ বসেছে তার আগের উপসর্গের পূর্বে স্বরে উচ্চারিত হচ্ছে, আগের উপসর্গের শেষে স্বরে উচ্চারিত হচ্ছে কিনা। যদি স্বরে উচ্চারিত না হয় তাহলে নীলিন বর্ণ বসানো যাবে। তবে যদি স্বরে উচ্চারিত হয় তাহলে নীলিন বর্ণ বসানো যাবে না। তখন কি করতে হবে, তখন এই উপসর্গটিকে আগের উপসর্গের শেষে যোগ করে নতুন উপসর্গ তৈরি করতে হবে। এই হচ্ছে আমাদের 5 নাম্বার নিয়ম। যদি লেখা হয় একটা এসএমএস দিবেন ওকে বা ডান, তারপরে আমি আলোচনায় যাব। যদি লেখা হয় একটা এসএমএস দিবেন ওকে বা ডান, তারপরে আমি আলোচনায় যাব। ওকে, ডান 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 নাকি? ওকে ওকে ওকে, ডান 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 ডান, ঠিক আছে, ওকে ফাইন। আসেন তাহলে, ওকে ডান, মোটামুটি সবার ডান, আশা করি সবার ডান। এইবার আসেন আমরা এখন যেটা করব, সবাই খাতা কলম বন্ধ, খাতা কলম আপনার এখন দরকার নাই। এখন আমি একটা বেসিক জিনিস বুঝাবো, এই বেসিক জিনিসটা আগে বুঝতে হবে। এটা এখন বুঝবেন, পরে খাতা কলমে উদাহরণ লিখবেন। আমি এখন যে উদাহরণ লিখবো
নট নেসেসারি যে আপনাকে উদাহরণ এখন খাতায় তুলতে হবে, আগে বুঝেন। ওকে, কনসেপ্ট ক্লিয়ার করেন আগে। ওকে, আমাদের পরীক্ষার হলে যখন প্রশ্ন করা হয় যে একটা শব্দের মধ্যে কয়টা উপসর্গ আছে, মোস্ট অফ দ্য টাইম আমরা সেটা ভুল করি, এবং এটার প্রধান কারণটা হচ্ছে আমরা ডিরেক্ট উপসর্গ বের করা শুরু করি। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। এখন কোশ্চেন হচ্ছে ভাই কেন বললাম এই কথাটা, আসেন আমি একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন। মনে করেন তো আমি আপনাকে বললাম দরদালান শব্দে দর কোন উপসর্গ, আমাকে বলেন তো, মুখে এমনিতে জাস্ট বলেন দরদালান শব্দের দর কোন উপসর্গ, বলেন তো দেখি, কমেন্ট করেন। দরদালান শব্দের দর কোন উপসর্গ বলেন তো, দরদালান শব্দের দর কোন উপসর্গ? নিমফি বেদর কার বদনা কম বর্ব, রাইট, ভেরি গুড। রিয়াজ ভাই, জান্নাতুল ফেরদৌস সবাই কমেন্ট করেছেন ফার্সি, ভেরি গুড। আচ্ছা, অর্পিতা, সোহেল রানা সবাই কমেন্ট করেছেন ফার্সি, ভেরি গুড। আমি জানি দরদালান শব্দের দরটা হচ্ছে ফার্সি এবং আপনারা পেরেছেন, ভেরি গুড। আচ্ছা আমাকে বলেন তো কারখানা শব্দের কার এটা কি, বলেন তো কারখানা শব্দের কার এটা কোন উপসর্গ? কারখানা শব্দের কার এটা কোন উপসর্গ? হ্যাঁ, নিমফি বেদর কার বদনা, যে নিমফি বেদর কার বদনা কম বর্ব, তার মানে এটাও কি ফার্সি, রাইট? তাহলে দরদালান শব্দের দর এটাও ফার্সি, কারখানা শব্দের কার এটাও কি ফার্সি। আসেন এবার তাহলে প্রশ্ন করি, দরকার শব্দের মধ্যে কয়টা উপসর্গ আছে বলেন? দরকার শব্দের মধ্যে কয়টা উপসর্গ আছে বলেন? দরকার শব্দের মধ্যে কয়টা উপসর্গ আছে দেখি, কমেন্ট করেন, বলেন দরকার শব্দের মধ্যে কয়টা উপসর্গ আছে? হ্যাঁ, রিয়াজ আহমেদ বলছে দুইটা, মেহেদি ভাই বলছে দুইটা, সুমাইয়া বলছে দুইটা। ওকে ফাইন, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন পয়েন্টটা এই জায়গায়। আচ্ছা, ফারাজ ভাই বলছে একটাও না। আচ্ছা, তুষার ভাই বলছে একটা, ফারাজ ভাই বলছে একটাও না। আচ্ছা, নয়ন ভাই বলছে একটাও নাই। আচ্ছা ওকে ফাইন, আমি এবার বলি এই জায়গায় ঝামেলাটা কি। আচ্ছা, দাস ভাই বলছে একটাও না, আশিক ভাই বলছে প্যাচ আছে। আচ্ছা ওকে, এখানে প্যাচটা কি খেয়াল করেন, উপসর্গ বসে কোথায়? একটা স্বাধীন শব্দের পূর্বে, তাই না? মনে করেন প্র, এটা একটা উপসর্গ, এটা কোথায় বসবে? এটা কি হাওয়ার উপরে বসবে? নো, এটা একটা স্বাধীন শব্দের পূর্বে বসে। যেমন হার, এটা একটা স্বাধীন শব্দ, এই হারের পূর্বে প্রটা বসে হার শব্দের অর্থের পরিবর্তন করে। এখন দরকার শব্দের মধ্যে দর, এটা ইন্ডিভিজুয়ালি ফার্সি উপসর্গ, কারখানা শব্দের কার, এটা ইন্ডিভিজুয়ালি ফার্সি উপসর্গ। কিন্তু দরকার শব্দের মধ্যে দর এবং কার দুইটাকেই যদি আমি ফার্সি ধরি, তাহলে হোয়াট ইজ দ্য মেইন ওয়ার্ড? মেইন ওয়ার্ড কই? হাওয়া, এটা হাওয়ার উপরে বসছে, এই জায়গাটাই হচ্ছে পয়েন্ট। তো তার মানে এখানে অ্যাকচুয়ালি দুইটা উপসর্গ না, এইখানে কারটা হচ্ছে একটা সর্বনাম, যে তুমি কার, তুমি কার জন্য এসেছো, এই কারটা হচ্ছে সর্বনাম। আর এই মূল শব্দ অর্থাৎ মূল শব্দ এবং এর পূর্বে দরটা হচ্ছে উপসর্গ, দ্যাট মিন্স একটা উপসর্গ আছে এখানে। কথাটা কি ক্লিয়ার? তার মানে দরকার শব্দের মধ্যে কয়টা উপসর্গ বলেন? একটা উপসর্গ। তো এই যে কনসেপ্টটা, এটা আগে আমি আপনাকে বুঝাতে চাচ্ছি কেন, আমাদের স্টুডেন্টদের পরীক্ষার হলে যখন প্রশ্ন দেওয়া হয় যে একটা শব্দের মধ্যে কয়টা উপসর্গ আছে, আল্লাহর রাস্তে তারা মেইন ওয়ার্ড কি এটা দেখার সময় নাই। উপসর্গ কয়টা আছে একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সব উপসর্গ বের করে ফেলছে, মেইন ওয়ার্ডটা কি এটাই দেখার সময় নাই। এইটাতেই হচ্ছে প্রবলেম। সো এটা করা যাবে না। উপসর্গ নির্ণয় করতে হলে ফার্স্ট অফ অল আপনাকে মেইন ওয়ার্ড চিন্তা করতে হবে, যে এখানে মেইন ওয়ার্ডটা কি, প্রধান শব্দটা কি। আগে প্রধান শব্দটা আমার দেখতে হবে, তারপরে হচ্ছে আমার উপসর্গ। আমি কি বুঝিয়ে দিতে পারছি জিনিসটা? আগে আমার মেইন ওয়ার্ড, আপনি যদি মেইন ওয়ার্ড বের করতে না পারেন তাহলে আপনি উপসর্গ বের করতে পারবেন না, পারলেও ভুল হবে, সম্ভাবনা বেশি। আর যদি মেইন ওয়ার্ড আপনি বের করতে পারেন, আপনার জন্য যে কোনো উপসর্গ বের করা 90% কাজ ওকে হয়ে যাবে। ঠিক আছে, আসলে এবার তাহলে আপনার প্র্যাকটিস, এবার আমি একটা একটা করে দেখাই। এতক্ষণ আপনাকে বেসিকটা ক্লিয়ার করে দিলাম, এবার আপনারা খাতায় লেখেন, সমস্যা নাই। এবার আমি উদাহরণ দিব, উদাহরণগুলো খাতায় লিখবেন। আসলে প্রথমে ব্যাকরণ শব্দটি দিয়ে শুরু করি। ব্যাকরণ এই শব্দের মধ্যে কয়টা উপসর্গ আছে আমার প্রশ্ন? ব্যাকরণ শব্দে কয়টা উপসর্গ আছে? আই ডোন্ট নো। ওকে, আমার উপসর্গ কয়টা আছে এটা আমি পরে চিন্তা করবো, আগে আমি চিন্তা করবো এটার মেইন ওয়ার্ড কি, রাইট? এখন উপসর্গ বসে কোথায় বলেন? সামনের দিকে। একটা শব্দের সামনের দিকে বসে উপসর্গ, তাহলে মেইন ওয়ার্ড বসবে কোথায়? পেছনের দিকে। এটাই তো স্বাভাবিক, তাই না? তো এখন এই শব্দের মেইন ওয়ার্ড কি এটা আমরা জানি না, আমরা কি করব, লাস্টের থেকে একটা 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 করে বর্ণ নিয়ে শব্দ গঠনের চেষ্টা করব, যেখানেই আমি অর্থ পেয়ে যাবো সেখানেই থেমে যাবো। যেমন যেমন মনে করেন মূর্ধন্য, এখন বলেন মূর্ধন্যের কোনো অর্থ আছে? নাই। ওকে ফাইন, এবার খেয়াল করেন রণ, রণ এর কোনো অর্থ আছে? হ্যাঁ আছে। রণ মানে কি? যুদ্ধ। তার মানে আমি মূল শব্দ পেয়ে গেলাম। ভালো করে খেয়াল করেন, এখানে কিন্তু একটা পেচ আছে, আগে দাগায় দেবে, মানে দাগায় টাগায় না, আগে খেয়াল করেন পরে দাগান। এখানে এই যে রণ, এটা আমি মূল শব্দ পেলাম, তাহলে আমার মূল শব্দ যদি হয় এইটুক, তাহলে আমার উপসর্গ কোনটুকু? এইটুক।
আমার মূল শব্দ যদি রণ এটা হয়, রণ মানে যুদ্ধ, মূল শব্দ পেয়ে গেছি, তাহলে আমার উপসর্গ কোনটুকু? এইটুক। এখন আসেন, এই যে উপসর্গ, এটার মধ্যে লাস্টে কি আছে? ক। এখন আপনি বাংলা উপসর্গ পড়ছেন 21টা, তৎসম পড়ছেন 20টা, আরবি পড়ছেন 4টা প্লাস 2টা, ফার্সি পড়ছেন 10টা, ইংরেজি পড়ছেন 4টা, উর্দু বা হিন্দি পড়ছেন 1টা। এই সব উপসর্গের মধ্যে, অর্থাৎ 62টা উপসর্গের মধ্যে এমন কোন উপসর্গ আছে যার লাস্টে ক আছে? বলেন, আছে? এমন কোন উপসর্গ আছে যার লাস্টে ক আছে? নাই। চেক করে দেখতে পারেন, মনে মনে চেক করে দেখতে পারেন। অ ঘ জ না আ আ না দ্বিতীয় নগদ নিপাতি বিভর রাম স সা সু হা, নাই, একটাও নাই। প্রপর অপসমনী অনুবনের দুর্বি অধিশ উৎপরি প্রতিহতি অভিভূতি উপা। তারপর হচ্ছে আমখাস লাগর বাজে খয়ের, তারপর হচ্ছে নিমকি বেতর কারবত না কম বর্ব, ঠিক আছে। তারপর হচ্ছে হেডস অফ ফুল হাফ, আরেকটা হচ্ছে হর। একটা উপসর্গ নাই যার লাস্টে ক আছে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে ভাই কটা তো উপসর্গ না, সো ক তাহলে এখানে এভাবে থাকবে, ক এখানে থাকলো, আমার মেইন ওয়ার্ড এইটুক, সরি মেইন ওয়ার্ড হচ্ছে এইটা, আর উপসর্গ হচ্ছে এই বয় জফল আগের এইটুক, এই তো। এটা আমি এই পর্যন্ত আমি একটা সিদ্ধান্তে আসতে পারলাম। এখন এখানে প্রবলেমটা কোথায়? মনে রাখবেন, মনে রাখবেন, নেভার এভার, কখনোই একটা মূল শব্দের পূর্বে উপসর্গ এবং মূল শব্দ এটার মাঝখানে অন্য কোনো কিছু বসতে পারবে না, কখনোই বসবে না। যদি বসে তার মানে বুঝতে হবে আপনার কোথাও ভুল হয়েছে, আপনি কোথাও ভুল করছেন। কখনোই বসবে না। যদি বসে তার মানে আপনার নির্ণয় ভুল হয়েছে, তার মানে আপনি মেইন ওয়ার্ড বা উপসর্গ কিছু একটা জায়গায় আপনি প্যাচ লাগাইছেন, আপনি নির্ণয় করতে পারতেছেন না, এটা ভুল আছে আপনার। মেইন ওয়ার্ড এবং উপসর্গের মাঝখানে কোনো কিছু বসতে পারবে না, উপসর্গ ডিরেক্ট মেইন ওয়ার্ডের মাঝখানে বসবে, হ্যাঁ মেইন ওয়ার্ডের সামনে বসবে। কখনোই উপসর্গ এবং মেইন ওয়ার্ডের মাঝখানে অন্য কোনো কিছু বসতে পারবে না। খুব গুরুত্বপূর্ণ কথা, প্র্যাকটিস করতে গেলেই দেখবেন। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া তাহলে আমি এই ককে কি করব? এই ক থেকে ধরে আমি ফালাই দিতে পারবো না, ককে কি করবো? তো যেহেতু এটাকে আপনার উপসর্গ বানানো যায় না, আর মেইন ওয়ার্ড এবং উপসর্গের মাঝখানে যেহেতু অন্য কিছু বসানো যায় না, সুতরাং এই কটাকেও আমার কি করতে হবে? মেইন ওয়ার্ডের মধ্যে ক্যালকুলেশন করতে হবে। অর্থাৎ আমার মূল শব্দ হচ্ছে এটার মধ্যে করণ। পয়েন্টটা কি ক্লিয়ার? আমার মূল ওয়ার্ড কি? করণ। এখন করণ মানে কি? করণ মানে হচ্ছে উপায়, সহায়ক, যন্ত্র। বুঝতে পারছেন? করণ মানে কি? যন্ত্র, সহায়ক, উপায়, এগুলা। সো তার মানে করণ হচ্ছে আমার মেইন ওয়ার্ড। এখন আসেন, আমি মেইন ওয়ার্ড বের করে ফেলছি, এবার আমি উপসর্গ কোনটুক এটা বের করব। এবার আমি উপসর্গের রুলস অ্যাপ্লাই করব। আমি বুঝে ফেলছি যে এইটুকু উপসর্গ, এখন আমি উপসর্গের রুলস অ্যাপ্লাই করব। এখন আসেন রুলস অ্যাপ্লাই করি। জফলা আছে, 1 নম্বর রুলস, জফলা থাকলে কি হয়? রস্বীকার। জফলা থাকলে কি হয় বলেন? রস্বীকার। এখন দেখেন জফলা আছে কার সাথে? বয়ের সাথে। রস্বীকার বসাবেন কার সাথে? বয়ের সাথে। এখন দেখেন বাকি আছে কি? আকার, দ্যাটস ইট, বসায় দেন আকার, শেষ। তার মানে বি যোগ আ দুইটা, তার মানে বি যোগ আ দুইটা উপসর্গ, তার মানে বি যোগ আ যোগ ক্রি যোগ অন, এই যে করণ। আমরা ব্যাকরণের বিশ্লেষণ করি না, বি যোগ আ যোগ ক্রি যোগ অন করি না আমরা? ওই ক্রি যোগ অনটা হচ্ছে করণ, আর বি যোগ আটা কি? বি যোগ আটা হচ্ছে উপসর্গ। কথা কি ক্লিয়ার? এটা কে কে বুঝেন নাই? করণ মেইন ওয়ার্ড, বি আর আ দুইটা উপসর্গ, কে কে বুঝেন নাই? সবাই কি বুঝতে পারছেন? আমি তাহলে যদি বুঝে থাকেন তাহলে অন্য উদাহরণ দিব, আরো অনেক উদাহরণ দিব। আজকে আমরা বললাম না, এই একটাই টেকনিক, আজকে আমরা এই একটা জিনিস নিয়ে আলোচনা করব, এই একটা জিনিস নিয়ে আজকে আমরা আলোচনা করব। বুঝতে পারছেন? ওকে ফাইন, আসেন আসেন আমরা এখন, যদি বুঝতে পারছেন ওকে ফাইন, সবাই বুঝতে পারছেন? স্যার এটা কি ছিল? আচ্ছা ওকে ফাইন, আরো দেখবেন, আরো দেখবেন, আসেন আরো দেখবেন, আসেন। আমি যদি বলি, আমি যদি বলি আহ আমি যদি বলি অপ্রতিবিধান, অপ্রতিবিধান, বলেন এই শব্দের মধ্যে মেইন ওয়ার্ড কি? আমি কিন্তু আগে এই শব্দের মধ্যে উপসর্গ কয়টা এটা আমার প্রশ্ন, বাট এটা আমার মেইন ফ্যাক্ট না যে উপসর্গ কয়টা। আগে আমার এটার মধ্যে মেইন ওয়ার্ড বের করতে হবে। আসেন মেইন ওয়ার্ড কি? প্রথমে নিলাম দন্তন্য, দন্তনের কোনো অর্থ হয়? হয় না। আচ্ছা এরপরে নিলাম আমি সরেয়া, এখন নিলাম সরেয়া, এখন সরেয়া নিলাম, সরেয়াতে হইলো কি? আনো, তুমি এই জিনিসটা আমার জন্য আনো, অর্থ হয়? হ্যাঁ হয়। কিন্তু ওই যে ধ, এমন কোন উপসর্গ নাই যে লাস্টে ধ আছে? আছে, সেটা হচ্ছে অধি, মানে ধয় রস্বীকার থাকতে হবে। ধয় রস্বীকার যদি থাকতো তাহলে আমি বুঝতাম যে ঠিক আছে এটা উপসর্গ হিসেবে আমি বসাতে পারবো কোনোভাবে, স্বরে আর দন্ত না, এটাকে আমি আনো মূল শব্দ হিসেবে ধরতাম। কিন্তু এখানে কিন্তু ধয়ের মধ্যে রস্বীকার নাই, তো তার মানে এটাকে আমি মূল শব্দ হিসেবে ধরতে পারবো না, এমন কোনো উপসর্গ নাই যার লাস্টে ধ আছে। সুতরাং আমার কি করতে হবে? এটা মূল ওয়ার্ড ধরতে হবে আমার, ধান, এইটুক। একজন বলছেন কমেন্ট করে বিধান,
উত্তর হচ্ছে আমি বিধান পর্যন্ত কেন যাব? আমি তো ধানেই মেইন ওয়ার্ড পেয়ে গেছি, আমি তো ধানেই আমার অর্থ পেয়ে গেছি, বিধান পর্যন্ত আমি কেন যাব? যেমন আরেকটা উদাহরণ দেখাই, আমি যদি বলি অনুসন্ধান, আমি যদি বলি অনুসন্ধান, এটার মেইন ওয়ার্ড কি? আমি যখন জিজ্ঞেস করি, মোস্ট অফ দ্য স্টুডেন্ট 90% স্টুডেন্ট এর উত্তর দেয় ভাই মেইন ওয়ার্ড সন্ধান। ওয়াই, কেন? আমি তো বলি নাই আপনি একবারে সন্ধান বলেন, বিশ্লেষণ করেন, চিন্তা করেন, একটা একটা করে বর্ণ নেন। প্রথমে নেন দন্তন্য, অর্থ হয় হয় না, সরে নেন আনো, অর্থ হয় হ্যাঁ হয়, কিন্তু ধ আছে অর্থ হয় না। এখন ধ নেন, অর্থ হয় ধান, হ্যাঁ হয়। তো তার মানে ধান যেহেতু অর্থ হয় আপনার মেইন ওয়ার্ড ধান। এখন আপনার প্রশ্ন থাকতে পারে ভাই এই যে মাঝখান থেকে একটা নিলাম, এই নয়ের কি হবে? এটা নিয়ে আপনার হেডেক করা, চিন্তা করা লাগবে না, এটা নিয়ে আপনার কোনো হেডেক নাই, এটা অটোমেটিক রুলস অনুসারে বসে যাবে। কথা কি ক্লিয়ার? আপনি মেইন ওয়ার্ড খালি আগে বের করার চেষ্টা করবেন, উপসর্গ বিশ্লেষণ পরে, আগে মেইন ওয়ার্ড। মেইন ওয়ার্ড যদি বের করতে পারেন, উপসর্গ বিশ্লেষণ আপনার জন্য ভেরি ইজি, খালি রুলস অ্যাপ্লাই করবেন, দ্যাটস ইট, শেষ। এবার তাহলে মেইন ওয়ার্ড কি? বিধান। এই সরি, মেইন ওয়ার্ড কি? ধান। এইবার সেদিন উপসর্গ কয়টা? অ, প্রতি, বি, তিনটা, শেষ। কথা কি ক্লিয়ার? উপসর্গ কয়টা? অ, প্রতি, বি, তিনটা, শেষ। সহজ হিসাব, মেইন ওয়ার্ডটা খালি বের করা ফ্যাক্ট। এবার আসেন অনুসন্ধান। যারা বলবে সন্ধান মেইন ওয়ার্ড, তাদের জন্য কিন্তু উপসর্গ একটা, অনু, বাট অ্যাকচুয়ালি কিন্তু এখানে উপসর্গ একটা না, উপসর্গ কিন্তু দুইটা। এখন প্রশ্ন হচ্ছে ভাই কেমনে? আসেন, প্রথমে আমি নিলাম সরেয়। এখন এখানে আবার কথা আছে, মেইন ওয়ার্ড যেমন আমি একটা 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 করে বের করছি, উপসর্গ ঠিক সেম, একটা 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 করে আমি সামনের থেকে আস্তে আস্তে পেছনে যাব, একসাথে নেওয়া যাবে না। তাহলে আমি প্রথমে নিলাম সরেয়। দেখেন তো সরেয় এটা উপসর্গ হয় কি হয় না? বলেন, সরেয় এটা উপসর্গ হয় কি হয় না? হয়। অ ঘ জ না, হয় না? হয়। তাহলে সরেয় উপসর্গ হয়, তাহলে আমি কেন একবার অনু নিলাম? অনু নেওয়ার তো আমার প্রয়োজন নাই, আমার তো সরেয় এটাতেই উপসর্গ হয়। পয়েন্টটা কি ক্লিয়ার? সরেয় এটাতেই তোমার উপসর্গ হয়, তাহলে তোমার অনু নেওয়ার প্রয়োজন নাই। তাহলে অনু কেন নিলাম? আসেন দেখাই লজিক কি। দন্তন্য রস্যকার, এই যে সিঙ্গেল লেটার, উপসর্গ এবং মেইন ওয়ার্ড, এই দুইটার মাঝখানে যদি এমন কোন ওয়ার্ড আসে, এমন কোন বর্ণ আসে যেটা উপসর্গ না, সেটাকে আমরা ধরবো সিঙ্গেল লেটার। এই যে সিঙ্গেল লেটার, তাহলে সিঙ্গেল লেটার থাকলে কি করতে হবে? এটা কোনো উপসর্গ হয় নাই, সিঙ্গেল লেটার, তো সিঙ্গেল লেটার থাকলে তার পূর্বে নীল বর্ণ স্বরেয় বসে উপসর্গ তৈরি করতে হবে। তার মানে অনু দিলে দেখেন উপসর্গ হয়, উপসর্গ কিন্তু হয়। এখন প্রশ্ন হচ্ছে আমি এই অবশ্যটা পারবো কিনা? উত্তর হচ্ছে পারবো না। কেন পারবো না? কারণ নীলিন বর্ণ বসানোর আগে দেখতে হবে যেখানে নীলিন বর্ণ বসবে তার আগের উপসর্গের শেষে স্বরে উচ্চারিত হচ্ছে কিনা। যদি স্বরে উচ্চারিত না হয় তাহলেই নীলিন বর্ণটা বসানো যাবে। কিন্তু দেখেন এইখানে কিন্তু স্বরে উচ্চারিত হয়েছে, সুতরাং এখানে নীলিন বর্ণ বসানো যাবে না। তখন কি করতে হবে? এই উপসর্গটাকে আগের উপসর্গের শেষে যোগ করে দিতে হবে। দ্যাট মিনস এটা কি হয়ে গেল? অনু। ওকে, আমি চাইলে আপনাকে একবারই দেখাইতে পারতাম এই যে অনু, এইটুকু একটা উপসর্গ, কিন্তু তাতে কি হইতো? আপনার কনসেপ্ট ক্লিয়ার হইতো না। অন্য উপসর্গে যে অ্যাপেস লাগাই দিতেন। আমি অনুটা কিভাবে গঠিত হয়েছে আশা করি এখন বুঝতে পারছেন, এখন আর প্যাচ লাগবে না। এরপর দেখেন অনু, এইটা তো বুঝতে পারছেন, এইটুকু হইলো। এবার শুধু দন্তস্ব, শুধু এইটা নেন, দন্তস্ব, এটা কি হলো? এটা একটা উপসর্গ, ওকে ফাইন। রাম, শশা, সুহা, স একটা উপসর্গ হয় না? হয়। এবার দেখেন দন্তন্য, 4 নম্বর রুলস, দন্তন্য যুক্ত ব্যঞ্জন হিসেবে আছে। তাহলে দন্তন্য যুক্ত ব্যঞ্জন হিসেবে থাকলে প্রথম দন্তন্যের জন্য বসবে ম। আমি কিন্তু আগেই বলছিলাম দ্বিতীয় দন্তন্য বা দ্বিতীয় কি আছে এটা নিয়ে আপনার টেকনিক চিন্তা করা লাগবে না। দেখেন দ্বিতীয়তে ধ আছে, চিন্তা করা লাগে না, এটা মূল শব্দ। প্রথম দন্তন্যটার জন্য কি হবে? ম। তাহলে বসায় দেন ম, দ্যাটস ইট। তার মানে অনু আর সম দুইটা, অনু আর একটা হচ্ছে সম, দুইটা উপসর্গ আছে অনুসন্ধানের মধ্যে। কথা কি ক্লিয়ার? এইবার আসেন আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা সবচেয়ে বেশি যে প্রশ্নটা, সেটা হচ্ছে সমভিব্যাহার। এই শব্দের মধ্যে কয়টা উপসর্গ আছে আমরা একটু বিশ্লেষণ করি। আসেন, আমরা তো এতদিন মুখস্থ করছি যে সমভিব্যাহারে 4টা উপসর্গ আছে, সমভিব্যাহারে 4টা উপসর্গ আছে, বাট এটা কিভাবে আছে এটা আমরা অনেকেই জানি না। আমরা ঠাডা মুখস্থ করছি, বাট কিভাবে আছে আমরা জানি না। আসেন আজকে দেখবো কিভাবে হয়। এই যে দেখেন হার, এটা মূল ওয়ার্ড কি? এটা মূল ওয়ার্ড তো হার, এটা তো বুঝতে পারছেন, কারণ প্রথমে আমি র নিলাম, অর্থ হয় না। আর অর্থ হয় কিন্তু হ, এটা মূল ওয়ার্ডের মধ্যে আনা, মানে উপসর্গের মধ্যে আনা যায় না, এই জন্য হার পুরোটা মূল ওয়ার্ড। হার আমার মূল ওয়ার্ড, তার মানে এইটুকু হচ্ছে আমার কি? উপসর্গ। কথা কি ক্লিয়ার? হার আমার মূল ওয়ার্ড, তার মানে এটা হচ্ছে কি? উপসর্গ। এখন আসেন প্রথমে নিলাম স, স গুণ অর্থ মানে উপসর্গ হয়? হ্যাঁ হয়। স উপসর্গ হয় না? হয়। এরপর নিলাম ম। এখন দেখেন ম গুণ উপসর্গ হয়? বলেন, ম গুণ উপসর্গ হয়? হয় না। সিঙ্গেল লেটার, সিঙ্গেল লেটার থাকলে তার পূর্বে কি বসবে? নীলিন বর্ণ। অম, অম গুণ উপসর্গ হয়? তাও হয় না। তাহলে এখন কি করতে হবে?
সো মোটাকে আমার কি করতে হবে, এটার সাথে অ্যাড করে দিতে হবে। এখন দেখেন সম উপসর্গ হয়, হ্যাঁ হয়, এখন কিন্তু উপসর্গ হয়। ওকে ফাইন। এরপর দেখেন ভৈরস্বীকার ভি। এখন দেখেন ভৈরস্বীকার ভি, এখন ভৈরস্বীকার ভি সিঙ্গেল লেটার, কোন উপসর্গ হয়? হয় না। সিঙ্গেল লেটার থাকলে তার পূর্বে কি করতে হবে, নীলিন বর্ণ অ বসবে। তো দেখেন অ উপসর্গ হয় কি হয় না। এখন দেখেন অভি উপসর্গ হয়, এখন কিন্তু অভি উপসর্গ হয়। এবার আছেন বাকি আছে কি বয় জফলা আকার, তাহলে জফলা থাকলে কি হবে, রস্বীকার। জফলা আছে কার সাথে, বয়ের সাথে, বসায় দেন রস্বীকার বয়ের সাথে। বাকি আছে কি আকার, দ্যাটস ইট, বসায় দেন আকার। তার মানে সম অভি বি আ, চারটা উপসর্গ শেষ। কনসেপ্ট ক্লিয়ার? ইজ দেয়ার এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে? ফরাজ ভাই হাত তুলেছেন, ওয়েট। ফরাজ ভাই জি, আসসালামু আলাইকুম স্যার। ওই যে নীলিন বনের বিষয়টা একটু আবার বলবেন কষ্ট করে স্যার প্লিজ। নীলিন বর্ণের বিষয়টা কি বলবো? ওই যে একটু আরেকবার রিপিট যদি করতেন, আমি জিনিসটা বুঝতে পারিনি পুরোপুরি, যে সম আর ইয়ের মধ্যে কখন ও আনবো কখন ও আনবো। আপনি কি প্রথম থেকে ক্লাস করছেন? জি 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 জি, প্রথম থেকে ক্লাস করছি, ওই অনুসন্ধানটা একটু কনফিউজ বুঝতে পারিনি ঠিক মতো ওই জায়গাটা। আচ্ছা ওকে, আমি অনুসন্ধানটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। ওকে তাহলে এটা বুঝালে হবে, এটা বুঝালে হবে, সমস্যা নেই, এটা বুঝালে হবে, আচ্ছা মানে ওকে, ওই যে এটাতে কখন বুঝিয়ে আনবো। দিচ্ছি। জি জি জি। ওকে বুঝিয়ে দিচ্ছি, আমি বুঝিয়ে দিচ্ছি, দাঁড়ান। এরপরে আরেকটা কে কোশ্চেন করছেন, একটু দাঁড়ান। সোহেল রানা ভাই আনমিউট করেছি, বলেন সোহেল রানা ভাই প্রশ্ন একটু শুনি। স্যার অনুসন্ধানটা যদি আরেকবার বলতেন, এটা একটু ওকে, কনফিউজ অনুসন্ধানটা ছিল। আরেকবার বলতে হবে। ওকে, তাহলে আমি অনুসন্ধানটাই বুঝাচ্ছি, তাইলে ওই ফারাজ ভাইয়ের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। হ্যাঁ, তাবাসসুম আপু বলেন। ফারহানা তাবাসসুম আপু আনমিউট করেছি, বলেন। ভাইয়া, জি জি, আপনি যে বললেন যে হচ্ছে উপসর্গের শেষে যদি অ উচ্চারিত হয়, তাহলে আর ওই যে সেকেন্ড সিঙ্গেল লেটারে অ দিতে হবে না, তাহলে এখানে অভি হলো যে। ভেরি গুড, ভেরি গুড। মানে এই পয়েন্টটা, প্রথম এটা আমি এক্সপেক্ট করতেছিলাম যে সামওয়ান কেউ একজন আস্ক করুক। আপনি আস্ক করছেন, থ্যাংক ইউ, আপনি ধরতে পারছেন। এইখানে অ কেন হইলো, ভেরি গুড কোশ্চেন। ওকে, অবশ্য আপনারা না করলে আমি নিজেই বুঝাই দিতাম। ঠিক আছে, আমি জাস্ট ওয়েট করতেছিলাম যে কেউ বলে কিনা। ওকে ফাইন, আমি নিজেই বুঝাই দিচ্ছি একটু পরে, সমস্যা নাই। আগে আমি অনুসন্ধানটা একটু বুঝে আসি, যাদের একটু প্রবলেম ছিল আমি অনুসন্ধানটা একটু বুঝে আসি। ওয়েট, ওকে আসেন, আমি আগে অনুসন্ধানটা বুঝে আসি, তারপর আমি এটাতে আসি। আসেন, আমি যদি বলি অনুসন্ধান, অনুসন্ধান শব্দের মধ্যে আমার প্রথমে চিন্তা করতে হবে এটা মেইন ওয়ার্ড কি। আপনার কাছে প্রথমে মনে হইতে পারে মেইন ওয়ার্ড সন্ধান, না মেইন ওয়ার্ড সন্ধান না। মেইন ওয়ার্ড আগে হচ্ছে, প্রথমে নেন দন্তন্য। দন্তন্যের কোনো অর্থ হয় না, হয় না। নিলাম স্বরে দন্তন্য, অর্থ হয়, হ্যাঁ হয়। তুমি আমার জন্য এই জিনিসটা আনো, এই আনোর শব্দের অর্থ আছে। কিন্তু আনো অর্থ দিলেও এখন ধ কোনো উপসর্গ হয় না, মানে এমন কোনো উপসর্গ নাই যার লাস্টে ধ আছে। সেই কারণে আমি, যেহেতু উপসর্গ এবং মেইন ওয়ার্ডের মাঝখানে অন্য কিছু বসানো যাবে না, এই কারণে আমার কি করতে হবে, ধটাকেও আমার মেইন ওয়ার্ডের মধ্যে ফেলে দিতে হবে। তো তার মানে আমি ধটাকে মেইন ওয়ার্ডের মধ্যে ফেলে দিলাম, আমার ধান হচ্ছে মেইন ওয়ার্ড, তাহলে আমার উপসর্গ হচ্ছে এইটুক। মানে স্বরেও দন্তনের সুগার স আর দন্তন্য, দন্তন্য যুক্ত ব্যঞ্জন যেটা আর কি, সেটা এইটুক পর্যন্ত আমার হচ্ছে অনুসর্গ মানে উপসর্গ। এখন দেখেন আমি একটা একটা করে ভাঙি, প্রথমে বসাতে হবে ও, তাহলে অবশ্যই এলাম। অগর উপসর্গ হয়, হ্যাঁ হয়। ওকে, এবার নিলাম নয় সুগার নু। এবার খেয়াল করেন নয় সুগার নু কোন উপসর্গ হয়? হয় না। নয় রস্বীকার আছে, নি আছে, আবার না আছে। ওই যে নিম ফিবেদর কার্বত না কম বর্ব, তাহলে না আছে। নয় রস্বীকার আছে, নয় রস্যকার, মানে নয় আকারও আছে, কিন্তু নয় রস্যকার নাই। তো তার মানে এটা সিঙ্গেল লেটার। সিঙ্গেল লেটার থাকলে তার পূর্বে একটা স্বরেও বসাইতে হবে, এবং সবসময় দেখবেন সিঙ্গেল লেটারের পূর্বে স্বরেও বসালেই সেটা একটা উপসর্গ হয়ে যায়। সিঙ্গেল লেটারের পূর্বে স্বরেও বসালে সেটা একটা উপসর্গ হয়ে যায়। আর যদি না হয় তাহলে আগের উপসর্গের শেষে যোগ করে দিতে হবে। যদি না হয় সেক্ষেত্রে আগের উপসর্গের শেষে যোগ করে দিতে হবে। তো এক্ষেত্রে আমরা দেখতেছি যে স্বরেও বসাইলে উপসর্গ হচ্ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে আমি এই স্বরে বসাইতে পারবো কিনা। উত্তর হচ্ছে না, পারবো না। কেন পারবো না? কারণ নীলিন বর্ণ, এই সিঙ্গেল লেটার থাকলে তার পূর্বে যে স্বরটা বসাবেন এটাকে বলা হয় নীলিন বর্ণ। নীলিন বর্ণ বসানোর পূর্বে লক্ষ্য করতে হবে যে যেখানে নীলিন বর্ণটা বসবে তার আগের উপসর্গের শেষে স্বরে উচ্চারিত হচ্ছে কিনা। এখানে তো স্বরে উচ্চারিত হচ্ছে, যেহেতু হচ্ছে সুতরাং এই অটা বসানো যাবে না। তো তাহলে আমার কি করতে হবে, এখন তাহলে এই নয় রস্যকারটাকে এটার সাথে অ্যাড করে দিতে হবে। এইটাই দেখেন ওই আপনার 5 নম্বর রুলস এর মধ্যে লেখা আছে যে সিঙ্গেল লেটার যেখানে বসবে তার আগের উপসর্গের শেষে স্বরে উচ্চারিত হচ্ছে কিনা। যদি স্বরে উচ্চারিত না হয় তাহলে নীলিন বর্ণ বসানো যাবে, কিন্তু যদি স্বরে উচ্চারিত হয় তাহলে নীলিন বর্ণ বসানো যাবে না। তখন এই উপসর্গটিকে আগের উপসর্গের শেষে
যোগ করে নতুন উপসর্গ তৈরি করতে হবে। এইভাবে হয়ে গেছে অনু। কথাটা কি ক্লিয়ার এখন? আশা করি বুঝতে পারছেন। এরপরে বাকি আছে দন্তস্ব, বসাই দিলাম দন্তস্ব। এরপরে 4 নম্বর রুলস, দন্তন্য যুক্ত ব্যঞ্জনে প্রথম দন্তনের পরিবর্তে বসবে ম, দ্যাটস ইট, সম। তার মানে অনু আর সম দুইটা উপসর্গ। এখন কি ক্লিয়ার? অনুসন্ধানটা কি ক্লিয়ার কিনা সোহেল রানা ভাই বা ফারাজ ভাই? অনুসন্ধানটা কি ক্লিয়ার কিনা এটা আগে বলেন। এটা নিয়ে আমি পরে আলোচনা করতেছি। এটার মধ্যে একটা পয়েন্ট তাবাসসুম বাবু বলেছে এবং আমি নিজে আলোচনা করবো এটা নিয়ে। অনুসন্ধানটা কি ক্লিয়ার সোহেল ভাই? প্রচন্ড টায়ার্ড লাগতেছে, সারাদিন বাইরে ছিলাম তো দৌড়াদৌড়ির মধ্যে। সম কিভাবে হলো? ইন্নালিল্লাহ রে, সম কিভাবে হলো এখনো বুঝেন নাই? মূল ওয়ার্ডটা ছিল কি? সন্ধান। আপনি মনে করেন সন্ধান খালি এইটুকুই আছে, অনুসন্ধান নাই, খালি সন্ধান আছে। সন্ধান শব্দের মেইন ওয়ার্ড কি? ধান। এখন দন্তস্ব আছে না, দন্তস্বর জায়গায় দন্তস্ব বসাই দিলাম। এখন এটা কি? দন্তন্য আছে না, এবং দন্তন্যটা কি অবস্থায় আছে? যুক্ত ব্যঞ্জন অবস্থায় আছে। তো 4 নম্বর রুলসে আপনি কি লিখছেন দেখেন তো, 4 নম্বর রুলসটা পড়ে দেখেন তো কি লিখছেন। দন্তন্য যুক্ত ব্যঞ্জনে প্রথম দন্তন্যের পরিবর্তে বসবে ম, লেখা আছে না 4 নম্বর রুলসে? তো ওই দন্তন্য যুক্ত ব্যঞ্জনে প্রথম দন্তনের পরিবর্তে ম বসাই দিয়েছি, শেষ। বুঝতে পারছেন সমকেন্দ্র কিভাবে হয়েছে সোহেল রানা ভাই? এখন বুঝছেন না এখনো বুঝেন নাই? হ্যাঁ, ভেরি গুড, ওকে। এইবার আসেন সমভিব্যাহারে। এইবার আসেন সমভিব্যাহারে। তাবাসসুম ভালো একটা প্রশ্ন করছে যে স্যার আমরা তো জানি যে যেখানে নীলিন বর্ণ বসবে, এখানে তো অটা ছিল না, এটা তো নীলিন বর্ণের অ। আমরা তো প্রথমে সম বসাইলাম। হ্যাঁ, সম কিভাবে হইলো সেটাও একটু দেখি আমরা। সম কিভাবে হইলো সেটাও একটু দেখি, ভালো করে খেয়াল করবেন। হ্যাঁ, ভালো করে খেয়াল করবেন। উপসর্গটাকে আবার ভাঙতেছি। প্রথমে আমি স বসাই দিলাম, স একটা উপসর্গ হয়ে গেল। এরপরে ম বসাইলাম, ম কোনো উপসর্গ হয় না। এখন ম হয় না, তার আগে আমি সিঙ্গেল লেটার বসাইলাম, দেখলাম অম। এখন অম এটাও কোনো উপসর্গ হয় না। আমার কি করতে হবে তখন? এই মটাকে এটার সাথে অ্যাড করে দিতে হবে, তাহলে হয়ে গেল সম। এখন একটু উপসর্গ হয় এটা, ওকে। এরপরে আমি লিখলাম ভৈরস্বীকার ভি। এখন ভৈরস্বীকার ভি কোনো উপসর্গ হয়? হয় না, সিঙ্গেল লেটার। তো সিঙ্গেল লেটার থেকে তার আগে আমার কি বসবে? স্বরেও বসবে। তো হয়ে গেল কি? অভি, ওকে ফাইন। এখন প্রশ্ন হচ্ছে এই অটা বসানো যাবে কি যাবে না? নিয়ম অনুসারে এটা বসানো যাওয়ার কথা না। এখন প্রশ্ন হচ্ছে কেন কথা না? কারণ লজিক্যালি এই অটা তখনই বসে যদি আগের উপসর্গ শেষে অউচ্চারিত না হয়। এখন খেয়াল করেন, এখানে কি উচ্চারিত হচ্ছে না? বলেন, এখানে কি মানে সম, এখানে কি সম অ আছে না? বলেন অ আছে না? তাহলে অ যেহেতু উচ্চারিত হচ্ছে, তাহলে তো আমার এই অটা বসানোর কথা না। ওকে, প্রশ্ন হচ্ছে ঠিক আছে ভাই, তাহলে এই অ না বসাইলাম। তাহলে এই অ না বসায় আমি ভৈরস্বীকারটাকে কি করবো? ভৈরস্বীকারটাকে লজিক অনুসারে তো আমার এটার সাথে অ্যাড করে দিতে হবে, তার মানে হয়ে যাবে সমভি। এখন বলেন সমভি কোন উপসর্গ হয়? বলেন সমভি কোন উপসর্গ হয়? হয় না। আচ্ছা ঠিক আছে, তাহলে যেহেতু হয় না, তাহলে ভৈরস্বীকার আমি আলাদাই রাখলাম। ভৈরস্বীকারকে আমি আলাদাই রাখলাম। এরপরে বাকি আছে কি? আমি সেটাকে বসাই বয় জফলা আকার। তাহলে জফলার জন্য হবে রস্বীকার। জফল আছে বয়ের সাথে, বসে যাবে বয়ের সাথে রস্বীকার। বাকি আছে আকার, বসাই দিলাম আকার, দ্যাটস ইট। তার মানে সম এটা একটা উপসর্গ পাইলাম, ভি এটা এখনো কিছু পাই নাই, বি এটা উপসর্গ, আ একটা উপসর্গ, আর হার হচ্ছে মেইন ওয়ার্ড লাস্টে। এখন দেখেন আমি বারবার বলছি উপসর্গ এবং মেইন ওয়ার্ডের মাঝখানে অন্য কোনো কিছু বসতে পারবে না। তার মানে এটাকে আপনার যে করেই হোক, হয় উপসর্গ নইলে মেইন ওয়ার্ড, যে কোনো একটা বানাইতেই হবে। এখন কথা হচ্ছে এটাকে কি আপনি মেইন ওয়ার্ড বানাইতে পারবেন? ইম্পসিবল, পারবেন না। কেন পারবেন না? কারণ এটার পরে দুইটা উপসর্গ আছে। উপসর্গ তো আর কখনো মেইন ওয়ার্ডের পরে বসবে না, তাই না? তো তার মানে যেহেতু এই দুটো উপসর্গ, তার মানে 100% এটাকে আমার উপসর্গই বানাইতে হবে। যে কোনো ওয়েতে উপসর্গই বানাইতে হবে। এখন এটাকে উপসর্গ বানানোর একটাই ওয়ে, সেটা হচ্ছে এটার পূর্বে একটা নীলিন বর্ণ দিয়ে এটার নিচে একটা হসন্ত দিয়ে দিতে হবে, শেষ। এখন আর দেখেন সম উচ্চারিত হচ্ছে না। কথা কি ক্লিয়ার? এখন আর দেখেন সম উচ্চারিত হচ্ছে না, এখন উচ্চারিত হচ্ছে কি? সম। তো এখন দেখেন সম, অভি, বি, আ, চারটা উপসর্গ। কথা কি ক্লিয়ার? তাহলে এটা 5 নম্বর রুলের ব্যতিক্রম না? না, এটা ব্যতিক্রম না, 5 নম্বর রুলের মধ্যে এটা। 5 নম্বর রুলটাই হচ্ছে এটা, যে এখন মানে সম উপসর্গ আছে, আবার সম উপসর্গ আছে, দুইটাই আছে। ক্ষেত্র বিশেষে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কোনটা বসাবেন। কথা কি ক্লিয়ার? ওকে, কি আছে দিচ্ছেন এটা দেখে নি। তারপরে ভাইয়া সমবিবাহ শব্দ তো বাংলা তৎসম উভয় উপসর্গই আছে, সেক্ষেত্রে এসব শব্দ বাংলা হবে নাকি তৎসম হবে? ভালো একটা প্রশ্ন করছেন, তবে যিনি কোশ্চেনটা করছেন, কোশ্চেনটা ডিরেক্টলি করছেন, এই জন্য বাকি সবাই দেখতে পাচ্ছে না। নয়ন ভাই একটা প্রশ্ন করেছে আমাকে যে ভাইয়া সমবিবাহ শব্দ তো বাংলা তৎসম দুইটা উপসর্গই আছে,
সেক্ষেত্রে আমরা এই শব্দগুলোকে কি কি শব্দ বলবো, বাংলা শব্দ বলবো নাকি তৎসম শব্দ বলবো? যেই শব্দগুলোর মধ্যে বাংলা তৎসম দুইটা উপসর্গে বসবে সেগুলোকে আমরা তৎসম শব্দ বলবো। কথা কি ক্লিয়ার? মনে রাখবেন, কোন বাংলা উপসর্গ কোন শব্দের পূর্বে বসলে সেই মূল শব্দটা ফার্সি হোক আরবি হোক যাই হোক, উপসর্গটা বাংলা হলে আমরা বাংলা বলবো। কোন শব্দের মধ্যে তৎসম উপসর্গ বসলে মূল শব্দটা যাই হোক, আমরা তৎসম উপসর্গ বসার কারণে শব্দটাকে আমরা তৎসম বলবো। কোন শব্দের মধ্যে যদি বাংলা তৎসম দুইটা উপসর্গই বসে, আমরা সেই শব্দটাকে তৎসম শব্দ বলবো শব্দের ক্ষেত্রে। কথা কি ক্লিয়ার? আরো একটা কথা আছে, এটা একটু পরে উদাহরণের প্রেক্ষিতে বলবো, ঠিক আছে? তো আশা করি এটা ক্লিয়ার, আশা করি এটা ক্লিয়ার। এখন আসেন আরো কিছু, এবার আসেন কিছু, এতক্ষণ তো দেখাইলাম সহজ সহজ জিনিস, এবার আসেন কিছু প্যাচ দেখাই, প্যাচ। হ্যাঁ, এবার আসেন কিছু প্যাচ দেখাই, ম্যাজিক দেখাই, কিছু ম্যাজিক। এই এতক্ষণ পর্যন্ত যে টেকনিক গুলো দেখাইলাম, এইটা তো মনে করেন অনেকে আমার পড়ানো কপি করে অনেকে এই জিনিসটা পড়ায়, এখন যেটা দেখাবো এটাতে প্যাচ লাগ মানে মাথা একদম ঘুরে যাবে। আসেন, যেমন মনে করেন আমি বললাম সমানাধিকরণ, সমানাধিকরণ। ওকে, ফার্স্ট অফ অল আপনারা নিজেরা আচ্ছা এটা চিন্তা করেন যে এটার মধ্যে কয়টা উপসর্গ আছে। আচ্ছা এটা কয়টা উপসর্গ এটা পারবেন না, এটা বাদ দেন, আগে আমাকে বলেন এটার মেইন ওয়ার্ড কি। এটার মেইন ওয়ার্ড হচ্ছে, প্রথমে আপনার মনে হবে রণ, কিন্তু রণ দিলে এখানে একটা ক থাকে, এই ক এর কোনো উপসর্গ হয় না, সুতরাং আমার মেইন ওয়ার্ড হচ্ছে করণ। এই তো আমার মেইন ওয়ার্ড হচ্ছে করণ। ওকে ফাইন, মেইন ওয়ার্ড করণ পেয়ে গেলাম আমি। সবার উপসর্গ কোনটুকু? এইটুকু। এখন আসলে আমি একটা একটা করে উপসর্গ বের করি। ওকে, এখানে প্যাচ আছে, ভালো করে খেয়াল করবেন। হ্যাঁ, প্যাচ আছে, ভালো করে খেয়াল করবেন। প্রথমে আমি নিলাম স, প্রথমে নিলাম কি স, স উপসর্গ হয়? হয় না। এরপরে কি আছে? ম না মা? কি আছে বলেন? ম না মা? কি আছে? ময়াকার মা আছে, আমি নিলাম ময়াকার মা। ময়াকার মা কোন উপসর্গ হয়? বলেন, ময়াকার মা কোন উপসর্গ হয়? হয় না। আমি প্রথমে ময়াকার মা যদি উপসর্গ হয় না, তার পূর্বে সিঙ্গেল লেটার নিলাম একটা। ভাই অপ্রতিবিধানে অপ্রতিবি কেন হলো না? ভেরি গুড কোশ্চেন। একজন প্রশ্ন করছে একটা, যে অপ্রতিবিধানে অপ্রতিবিধান, এখানে ধান তো মেইন ওয়ার্ড, তাহলে অপ্রতিবি কেন হইলো? এটা কেন অপ্রতি না অপ্র প্লাস অতি প্লাস বি কেন হইলো না? আমি একটু পরে বুঝাচ্ছি, আগে এটা পড়াই না, এটা পড়ানোর আগে এটা দেখাই নেই, বিকজ এটা পড়ানোর পরে এটা দেখাইলে এটা আপনার মাথায় ঢুকবে না। সহজ জিনিস, খেয়াল করেন। প্রশ্নটা হচ্ছে আপনার এটা প্রতি কেন একসাথে হইলো, প্র এর পরে প্র প্লাস অতি কেন হইলো না? ওকে, প্র প্লাস অতি কেন হইলো না? লজিকটা কি? প্রথমে তো অ নিলাম, অত একটা উপসর্গ এটা, এরপরে প্র বসালাম, প্র একটা উপসর্গ, ঠিক আছে। এখন এরপরে নিলাম আমি ত, এরপরে নিলাম আমি কি তৈর শিক্ষার্থী। এখন তৈর শিক্ষার্থী কোনো উপসর্গ হয় কি হয় না? বলেন, তৈর শিক্ষার্থী এইটা কি কোনো উপসর্গ হয় কি হয় না? হয় না। সিঙ্গেল লেটার, সিঙ্গেল লেটার থাকলে তার আগে কি বসবে? অ বসবে, সুতরাং এটা হওয়ার কথা ছিল অতি। এখন এই অবসরণ যাবে কি যাবে না? যাবে না, কারণ আগের উপসর্গের শেষে তো প্র উচ্চারিত হচ্ছে, অউচ্চারিত হচ্ছে। খেয়াল করেন, প্র অউচ্চারিত হচ্ছে না, হচ্ছে, এই কারণে এই অবসরণ যাবে না। এই কারণে কি করতে হবে? তৈরি শিক্ষাটাকে অ্যাড করে দিতে হবে। ক্লিয়ার? সেই কারণে আমরা বলছি প্রতি, আর তারপরে বি আছে, বি, দ্যাটস ইট, শেষ। এই কারণে অপ্রতিবি, তিনটা। বুঝতে পারছি? আশা করি ক্লিয়ার। এইবার আসেন সমানাধিকরণের মধ্যে আমরা যেটা বলতেছিলাম, প্রথমে আছে স, বসাই দিলাম স, এরপর হচ্ছে ময়াকার মা, বসাই দিলাম ময়াকার মা। এখন ময়াকার মা কোন উপসর্গ হয়? হয় না। আমি বসাই দিলাম অ, তাহলে হয়ে গেল কি অমা। অমা কোন উপসর্গ হয়? তাও হয় না। তো অমা যেহেতু উপসর্গ হয় না, তাহলে এই ময়াকার মাটাকে এটার সাথে অ্যাড করে দিব, বসাই দিলাম ময়াকার মাকে এটার সাথে, তাহলে কি হয়ে গেল? সমা। এইটাও কোনো উপসর্গ হয় না, এই তো মহাবিপদ। সমা, এটাও কোনো উপসর্গ নাই। এখন কি করবেন? কোন ওয়ে আছে? এখন একটাই ওয়ে, সেটা হচ্ছে ময়াকার মাটাকে বিশ্লেষণ করে ফেলতে হবে। তো বিশ্লেষণ করে ফেলেন, ম যোগ আ, বিশ্লেষণ করে ফেলেন। এই হচ্ছে ম যোগ আ, ভেঙে ফেললাম আমি। এখন ভেঙে যে ফেললাম, এখন ভেঙে ফেলার পরে কি হয়ে গেল? আমার এই মটা কোন উপসর্গ হয়? হয় না। আবার এটার পূর্বে অ লাগান, তাহলে কি হয়ে গেল? অম, তাও হয়, তাও হয় না। কিন্তু মটাকে এটার সাথে এক করে দিলে তাইলে হবে। সো আমি মটাকে এটার সাথে এক করে দিলাম। ওকে, তাহলে সম। ওকে, এরপরে সম হয়ে গেল, এরপরে আ, এটা তো উপসর্গ হয়, সুতরাং এটা আমরা যা আছে তাই রাখলাম। ওকে, তাহলে আমার কোন পর্যন্ত কাজ হয়েছে? এই যে এই পর্যন্ত। ওকে, স ময় আকার এই পর্যন্ত কাজ হয়েছে, এই যে সমর মটা আর এই যে আকারটা। ওকে, এরপর নয়াকার না। এখন আসেন, এই যে নয়াকার না দিলাম, নয়াকার না কোন উপসর্গ হয় কি হয় না? এইবার আসেন, এই যে একটা নতুন জিনিস শেখাচ্ছি, বলেন নয়াকার না কোন উপসর্গ হয় কি হয় না? বলেন, নয়াকার না কোন উপসর্গ হয় কি হয় না? হয়, কিন্তু একটা উপসর্গ হয়। কোন উপসর্গ বলেন তো? ফার্সি উপসর্গ। নিমফি বেদর কারবদ না কম বর্ব। যেমন দেখেন নারাজ, তাহলে নারাজ শব্দের নাটা কি? ফার্সি উপসর্গ।
ঠিক আছে? যদি বলি নাবালক, নাবালক শব্দের বালক মেইন ওয়ার্ড, নাটা কি? ফার্সি উপসর্গ। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, তাহলে এবার খেয়াল করেন, তার মানে না একটা উপসর্গ হয়। প্রশ্ন হচ্ছে আমরা এটাকে না রাখবো কিনা, বা না এইটাকে আমরা ফার্সি উপসর্গ হিসেবে কাউন্ট করবো কিনা। উত্তর হচ্ছে না, করবো না। কেন করবো না আমরা? উত্তরটা হচ্ছে আমার মূল ওয়ার্ডটা হচ্ছে করণ, যা একটা সংস্কৃত শব্দ। মনে রাখবেন, মূল ওয়ার্ডটা যদি সংস্কৃত বা বাংলা হয় তাহলে চেষ্টা করবেন তার পূর্বে যে উপসর্গগুলো আসছে সেটা যাতে বাংলা বা তৎসম উপসর্গ হয়। যদি কোনোভাবেই না করা যায় সেক্ষেত্রে বাধ্য হয়ে আপনি সেটাকে বিদেশি উপসর্গ দিতে পারেন, তবে চেষ্টা করতে হবে সেটাকে বাংলা বা তৎসম উপসর্গ করার জন্য। এখন নয়কান না, এটাকে আমি কোনোভাবে বাংলা করতে পারি কিনা চেষ্টা করি তো। আমি প্রথমে একটা অবশ্যই দিলাম, দেখেন তো বাংলা হয় কিনা। হ্যাঁ, হয়ে গেছে তো বাংলা। অজনা বাংলা হয় না? অবশ্যই হয়। এবং এই অবসর যাবে কি যাবে না? অবশ্যই যাবে, কারণ আগের উপসর্গের শেষে অউচ্চারিত হয় নাই, আ হয়েছে। অউচ্চারিত হয় নাই, আ হয়েছে, তার মানে এটা বসানো যাবে কি যাবে না? অবশ্যই যাবে। তার মানে সম, আ, অনা, এই পর্যন্ত আমরা ক্লিয়ার হলাম। এইবার আছেন ধৈর্য শিকার ধি। এখন দেখেন ধৈর্য শিকার ধি এটা কোন উপসর্গ হয় কি হয় না? বলেন, ধৈর্য শিকার ধি কোন উপসর্গ হয় কি হয় না? হয় না। সিঙ্গেল লেটার, তো সিঙ্গেল লেটার থাকলে তার আগে কি বসবে? স্বরে বসবে। এখন বলেন স্বরে বসানো যাবে কি যাবে না? অবশ্যই যাবে, কারণ আগের উপসর্গের শেষে অনা, আ আছে, অনাই, আ আছে, তো তার মানে এটা বসানো যাবে। কথা কি ক্লিয়ার? তাইলে আমার উপসর্গ কয়টা হইলো? সম, আ, অনা, অধি। কয়টা হইলো? কয়টা হইলো? 4টা। ইব্রাহিম খলিল ভাই হাত তুলছে। হ্যাঁ, আনমিউট করেছি, আনমিউট করেছি। ভাই, ভাই এটা একটু বুঝাই দিতে হবে, বাংলা তর্জমার ভিতরে ভাই প্যাচ লাগাই ফেলতেছে ভাই। বাংলা এই তৎসমের যে ভিতরে ব্যস্ত হয়েছে মানে বুঝিনি আমি। মানে জিনিসগুলো একটু হিবি জিবি লাগতেছে, এটা একটু বুঝাই দিতে হবে, সমাধিকরণটা একটু বুঝাই দেন। মাথা ঠান্ডা রেখে প্রথম থেকে বুঝাচ্ছি, সমস্যা নেই। এটা আমি আবার বুঝাবো, কারণ এটা এখন পর্যন্ত আমার শেষই হয় নাই। এখানে আরো প্যাচ আছে, এখানে প্যাচ এখনো শেষই করিনি, এটার প্যাচ আছে এখন। ওকে, মাথা ঠান্ডা রেখে ভাবার চেষ্টা করবেন, বুঝার চেষ্টা করবেন, বুঝবেন। প্যাচ লাগবে, এটা স্বাভাবিক, কারণ জীবনে আগে কোনোদিন পড়েন নাই। কিছু না, আমি বুঝাই দিব। তুষার ভাই হাত তুলছেন, বলেন, আনমিউট করেছি। তুষার ভাই আনমিউট করেছি, বলেন। হ্যালো ভাই, আপনার কথা শুনতে বলেন তুষার পাচ্ছেন? ভাই। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। ভাইয়া, আমি তো ভাবছিলাম যে সামনে যদি ফার্সি বা সংস্কৃত কি যে বলে উপসর্গ থাকে তাহলে ওই ওয়ার্ডটা হবে সংস্কৃত। এখন তো এটা ডিপেন্ড করতেছে পিছনের মেন ওয়ার্ডের উপরে, যে সংস্কৃত হলে আমার সামনে সংস্কৃত উপসর্গ বসাতে হবে। তো জিনিসটা ভাইয়া উল্টো হয়ে গেল না? না, আমি বলি, বুঝতে পারছি আপনার পয়েন্টটা কোথায়। আপনার কোশ্চেনটা ভ্যালিড কোশ্চেন। ওকে, আমি বুঝতে পারছি, উত্তর দিচ্ছি। ওয়েট 1 মিনিট, একটু লাইনে থাকেন, আমি সবাইকে মিউট করি, আমি একটু হেডফোনটা লাগাই, এরপর আমি উত্তরটা দিচ্ছি। ভেরি গুড কোশ্চেন। তুষারের প্রশ্ন ছিল ভাই, একটু আগে আপনি বললেন যে মূল ওয়ার্ডটা, আমি উপসর্গটা কি সেটার উপরে ডিপেন্ড করে। উপসর্গটা যদি বাংলা হয় তাহলে আমি মূল ওয়ার্ড যাই হোক আমি ধরবো সেটা বাংলা। উপসর্গটা যদি তৎসম হয়, মূল ওয়ার্ড যাই হোক আমি সেটা ধরবো তৎসম। ওকে, এটা কোথায় কখন? এটা আপনি ধরবেন হচ্ছে শব্দ ভান্ডারের ক্ষেত্রে। কখন? শব্দ ভান্ডারের ক্ষেত্রে, অর্থাৎ কোন এই শব্দটা কোন শব্দ, বাংলা শব্দ না তৎসম শব্দ না বিদেশি শব্দ না আরবি শব্দ না ফার্সি শব্দ, তখন তখন আপনি এটা চিন্তা করবেন। এখন উপসর্গ বিশ্লেষণের ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন এই ওয়ার্ডটা যদি তৎসম হয়, মানে লাস্টের ওয়ার্ডটা যদি তৎসম হয়। সাধারণত বিদেশি উপসর্গের পূর্বে আপনি বাংলা উপসর্গ বা তৎসম উপসর্গ, বাংলা উপসর্গ বা তৎসম উপসর্গ যোগে খুব কম প্রয়োগ দেখতে পারবেন। তৎসম উপসর্গের পূর্বেই বেশিরভাগ সময় যুক্ত হয়, এরকমই দেখতে পারবেন। ঠিক আছে, এখন তৎসম উপসর্গের পূর্বে আপনি যখন দেখতে পারছেন, সেক্ষেত্রে আপনার চেষ্টা করতে হবে এই উপসর্গগুলো যাতে বাংলা বা তৎসম যে কোনো একটা হয়। কথা কি ক্লিয়ার? এখন বুঝতে পারছেন? ওই জিনিসটা আপনি শুধুমাত্র শব্দ ভান্ডারের ক্ষেত্রে আপনার ওই চিন্তা ভাবনার আগে কাজে লাগাবেন, যে মূল শব্দটা কি, মানে উপসর্গটা কি, বাংলা না তৎসম না ফার্সি না আরবি না হিন্দি, সেটা কি উপসর্গ অনুযায়ী আমার এটার নামকরণ হবে, পুরো শব্দটার নামকরণ হবে। কথা কি ক্লিয়ার? অর্থাৎ যদি প্রশ্ন করা হয় যে সমানাধিকরণ, হ্যাঁ সমানাধিকরণ, এখন দেখেন এই যে সম অপসমনি, এটা কিন্তু তৎসম শব্দ, তো এই পুরো শব্দটা কিন্তু তৎসম শব্দ। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছি? যদি বলা হয় পুরো শব্দটা কি তৎসম শব্দ, কেন?
এটার মধ্যে কিন্তু আও আছে, আ তো বাংলার মধ্যে আছে, অনা বাংলার মধ্যে আছে, কিন্তু শব্দটাকে আমরা তৎসম দেবো কেন? এই প্রথমে আছে সম, এই জন্য। কথা কি ক্লিয়ার? এখন উপসর্গ যখন বিশ্লেষণ করবেন, বিশ্লেষণের সময় আপনি দেখবেন যে মূল শব্দটা যদি তৎসম হয় তাহলে সেক্ষেত্রে এই জায়গায় চেষ্টা করবেন বাংলা বা তৎসম উপসর্গ বসানোর জন্য। এখন এটা আমার এখন পর্যন্ত বলার শেষ হয় নাই, তার আগে আপনাদের অনেকগুলো প্রশ্ন চলে আসছে। যারা এটা এইটুক লিখেছেন সুন্দর করে, ঘিজিবিজি করে না, সুন্দর করে এই আটা কেটে দেন, সুন্দর করে এই আটা এইভাবে ক্রস চিহ্ন দিয়ে কেটে দেন, যাতে আপনার কাছে মনে না হয় যে এটা ভুল লিখছিলেন। লজিক্যালি এটা আসে কিন্তু এটা দেওয়া যাবে না। অর্থাৎ এর মধ্যে অ্যাকচুয়ালি কারেক্ট আনসার হচ্ছে তিনটা, সম, অনা, অধি। এই জায়গাটা হচ্ছে টুইস্ট। অর্থাৎ এখানে কারেক্ট আনসার হচ্ছে সম, অনা, অধি। এই আ আসবে না। প্রশ্ন হচ্ছে কেন আসবে না? লজিক কি ভাই, কেন আসবে না? আসেন এবার আপনাকে বলি লজিক কি। উপসর্গের বেসিকটা পুরোটাই ডিপেন্ড করে সন্ধির উপরে। আপনাকে আমি আগেই বলেছি বাংলাদেশের কিছু কিছু জায়গায় টিচাররা সন্ধির বেসিকটা দিয়ে কিছু কিছু উপসর্গটা বিশ্লেষণটা দেখায়। তো এখন খেয়াল করেন সন্ধিতে নিয়ম কি, সরেয় বা সরেয়া এরপরে যদি আবার মানে সরেয় বা সরেয়ার পরে যদি আবার সরেয় বা সরেয়া থাকে তাহলে দুটো মিলে কি হয়? আ হয়, সন্ধির নিয়ম। তাহলে এবার খেয়াল করেন সম লাস্টে কি আছে? অ, অনা ফার্স্টে কি আছে? অ, ও আর অ মিলে তো এমনিতেই আ হচ্ছে, এই আ তো আবার লেখার দরকার নাই। কথা কি ক্লিয়ার? ও আর অ মিলে তো এমনিতেই আ হচ্ছে, এই আ তো আমার লেখার দরকার নাই। বুঝতে পারছি? এই জন্য এখানে এই আটা হবে না, কারেক্ট আনসার হবে সম, অনা, অধি, তিনটা। কনসেপ্ট ক্লিয়ার? এবার আমি প্রথম থেকে আবার বুঝাচ্ছি, এই উদাহরণটা আমি আবার বুঝাচ্ছি প্রথম থেকে। এই উদাহরণটায় পেচ আছে, আমি আবার বুঝাচ্ছি। এন্ড তারপরে আমি আরো কিছু ডিফিকাল্ট টাইপের প্র্যাকটিস দেখাবো, এন্ড তারপর আপনাদেরকে আমি কিছু কোশ্চেন দিব সলভ করার জন্য। আসেন সমানাধিকরণ। প্রথমে আমি চিন্তা করলাম এটা মেইন ওয়ার্ড কি, মেইন ওয়ার্ড হচ্ছে করণ, আমার উপসর্গ তাহলে এইটুক। এখন যদি উপসর্গ এইটুক হয়, ফারহানা তাবাসসুম আপু হাত তুলেছেন, আনমিউট করেছি, বলেন আপু বলেন। ভাইয়া, এই যে আটা আমরা কেটে দিলাম, এখন আমরা যখন অনা শব্দটা নিছিলাম তখন কিন্তু এই আয়ের উপর বেস করেই নিছিলাম, মানে হচ্ছে নাকে সিঙ্গেল ওয়ার্ড ধরছি, তারপরে দেখছি যে আ সামনের ওয়ার্ড, ওখানে অ উচ্চারিত হচ্ছে না, এই জন্য আমরা নীলিন বর্ণ বসাইছি। এখন সমতে তো আবার অ উচ্চারিত হচ্ছে। আমি যদি বিশ্লেষণটা করতে চাই, এখন যে আ কেটে দিছি, মানে রাইট, ওকে। মানে আপনার আমি প্রশ্ন হচ্ছে তাহলে প্রথমে যখন আমি বিশ্লেষণ আট আ কেটে দিব, দিয়ে করে তারপরে কেটে দিছি। যদি আমি আট কেটে দিই তাহলে হ্যাঁ লজিক্যালি তো আমার প্রশ্ন যাচ্ছে না, হ্যাঁ এই তো হ্যাঁ লজিক্যালি হ্যাঁ তো জি। ভেরি গুড কোশ্চেন। আসেন ভেরি গুড কোশ্চেন, আসেন উত্তর দিচ্ছি। ভেরি গুড কোশ্চেন, আসেন উত্তর দিচ্ছি। ওকে, আমি ভালো লাগাইছি, আপনার কথা শুনবো না, ভালো কথা, খুব ভালো কোশ্চেন। খেয়াল করেন সম, আ, অনা, অধি। ওকে ফাইন, অধি। একটু খেয়াল করেন তো এইখানে এই অটা আপনি কেন বসাইতে পারছেন, লজিকটা কি, কেন বসাইতে পারছেন? বিকজ এখানে নয় আকার ছিল, আকার ছিল, এই কারণে আপনি এখানে অটো বসাতে পারছেন। এখানে যদি আ না থাকতো তাহলে আপনি অটো বসাতে পারতেন না, রাইট? কারণ তখন আপনার কি হইতো, তখন আপনার এখানে অ, অন উচ্চারিত হচ্ছিল, বুঝতে পারছেন? সেখানে আকার আছে বিধায় আপনি কি করছেন, এই অটো বসাতে পারছেন। এখন আমার এখানে যদি সম অউচ্চারিত হয়, আমার এই আটা যদি আমি কেটে দিই, এখানেও অউচ্চারিত হচ্ছে, এখন তখন হয়ে গেল কি, এই অটা এটার পরে আসলো, তো অ এর পরে তো অবসানের কথা না, বুঝতে পারার কথা না। কিন্তু যদি দেখি আমার এখানে আকার আছে তাহলে আমি বসাতে পারবো, যদি দেখি আকার আছে তাহলে বসাতে পারবো। কেন? কারণ লজিক অনুসারে এই যে দেখেন আ মানে অ আর অ দুটো মিলে আ হয়। তাহলে কোশ্চেন হচ্ছে আগেরটা কেন বসে নাই? খেয়াল করেন আগেরটা কেন বসে নাই। ভেরি গুড, খেয়াল করেন স, ম, ভি, বে, হার, আগেরটা কেন বসে নাই? কারণ এখানে আমার আকার ছিল না। আমার এটা যদি সমাভিহার হইতো তাইলে আমার ওই জায়গায় ওই অভি আমি ডিরেক্টলি বসাতে পারতাম, কিন্তু আমি কিন্তু এখানে কি করছি, আমার সমন্বিত হসন্ত দিতে হয়েছে। কেন দিতে হয়েছে? কারণ আমার এই অটা থাকলে মানে অ আর অ মিলে যদি এখানে অ উচ্চারিত করি আমি, তাহলে অ আর অ মিলে এখানে আ হয়ে যাওয়ার কথা। বুঝতে পারছি কনসেপ্টটা কি ক্লিয়ার? এই জন্য সন্ধিটা আগে পড়াইছি আপনাদেরকে, প্রত্যেক জিনিসটা একটা আরেকটার সাথে লিঙ্ক আপ, সেই জন্য সন্ধিটা আগে পড়াইছি। সন্ধির বেসিকটা আপনাদের ক্লিয়ার, এখন আপনারা জানেন অ আর অ মিলে আ হয়, এই জন্য আপনাদের লজিকটা আশা করি ক্লিয়ার, বুঝছেন? বুঝছেন?
বারান আপু কি বুঝছেন? ওকে, ভেরি গুড। ভেরি গুড। এন্ড লাস্ট টাইম, ফর দ্য লাস্ট টাইম আমি এটা বুঝাচ্ছি পুরোটা, দ্য লাস্ট টাইম আমি এটা পুরোটা বুঝাচ্ছি, এন্ড তারপরে আমি অন্যান্য উদাহরণে যাব। হ্যাঁ, আসেন তাহলে সমানাধিকরণ, আসেন। ওকে, সমানাধিকরণ। ওকে ফাইন, আসেন। আমার প্রথমে চিন্তা করতে হবে এটা মেইন ওয়ার্ড কি? মেইন ওয়ার্ড হচ্ছে করণ, এইটুক। তাহলে উপসর্গ হচ্ছে আমার কি? এইটুক। প্রথমে আমি নিলাম স একার সা, মানে স। সগুণ উপসর্গ হয়? হ্যাঁ হয়। যারা বুঝেন নাই খাতায় লেখার দরকার নেই, আগে বুঝেন পরে খাতা উঠেন। এরপর দেখেন স, এরপর আসেন ময়কার মা। ময়কার মা বসাইলাম, ময়কার মা গুণ উপসর্গ হয়? হয় না। সুতরাং আমার কি করতে হবে? এটাকে নীলিন বর্ণ বসাইতে হবে। হয়ে গেল অমা। অমা গুণ উপসর্গ হয়? তাও হয় না। সুতরাং আমি ময়কার মাটাকে এটার সাথে অ্যাড করে দিলাম, কি হয়ে গেল? সমা। সমাও গুণ উপসর্গ হয় না, তখন আমার কি করতে হবে? ময়কার মাটাকে ভেঙে ফেলতে হবে। সো হয়ে গেল ম যোগ সরেয়া। ওকে ফাইন। এখন ম গুণ উপসর্গ হয়? হয় না। তার আগে আমি অবসাইলাম, হয়ে গেল অম, কারণ সিঙ্গেল লেটার আছে, আগে অবসাইলাম, হয়ে গেল অম। এখন অ যে বসাইলাম অমম হইলো, অম কোন উপসর্গ হয় না, তখন আমার কি করতে হবে? এই মটাকে আগের উপসর্গের শেষে যোগ করে দিতে হবে, হয়ে গেল সম। ওকে, তাহলে সম হয়ে গেল, এদিকে আও হয়ে গেল, এই পর্যন্ত হয়ে গেল আমার, ক্লিয়ার। এরপরে নয়কান্না আছে, বসাই দিলাম নয়কান্না। এখন নয়কান্না উপসর্গ হয়, সেটা ফার্সি উপসর্গ। চেষ্টা করতে হবে এটাকে বাংলা বা তৎসম করার। কেন? কারণ করণ তৎসম শব্দ। তো নয়কান্না এর পূর্বে একটা অবসাই দিলেই সেটা বাংলা উপসর্গ হয়ে যাচ্ছে, এবং এই অটা বসানো যাবে। কেন যাবে? কারণ এইখানে আমার আ আছে, অ নাই, সুতরাং এটা বসানো যাবে। ওকে ফাইন। এরপরে আমি দেখতেছি ধৈর্যস্বীকার আছে, তো ধৈর্যস্বীকার আমি বসাই দিলাম। তো ধৈর্যস্বীকারের পূর্বে আমি এখানে দেখবো ধৈর্যস্বীকার কোন উপসর্গ হয় না, সুতরাং সিঙ্গেল লেটার আছে, তার আগে আমি অবসাবো, হয়ে গেল কি? অধি। এখন দেখেন অবসানো যাবে কি যাবে না? যাবে, কারণ আগের উপসর্গ শেষে আকার আছে। তাহলে হয়ে গেল সম আ অনা অধি। এখন সম, এটা লাস্ট টাইম উচ্চারণ করছি অ, আবার অনা এটা ফার্স্টে উচ্চারণ করছি অ, কারণ অ আর অ মিলে এমনিতেই আমার উচ্চারিত হচ্ছে, সুতরাং এই আমার না দিলেও হবে। অর্থাৎ সম অনা অধি তিনটা হচ্ছে উপসর্গ। কথা কি ক্লিয়ার ভাই? সবাই কি বুঝছেন? ক্লিয়ার ভাই? সবাই কি বুঝছেন? আমাকে একটু বলেন। ওকে, তুষার ভাই বলছে ক্লিয়ার, ভেরি গুড। আসেন আমরা তাহলে কিছু কিছু উদাহরণে যাই, আসেন কিছু প্র্যাকটিসে যাই। আসেন আমি যদি বলি প্রত্যুপকার, হ্যাঁ কিছু কঠিন কঠিন প্র্যাকটিস আমরা যাই। আসেন প্রত্যুপকার। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, এবং আমি আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলছি, আমার এই টেকনিক যদি আপনি বুঝেন, বুঝে বুঝে যদি আপনি প্র্যাকটিস করেন, আমি আজকে ক্লাসটা নেওয়ার পরে আপনাকে আমি, যদি আমার বই কারো কাছে থাকে তাহলে তো ভালো, বইয়ের থেকে প্র্যাকটিস করবেন। যদি বই না থাকে তাহলে আমি আমার নতুন বইয়ের এই চ্যাপ্টারটা, মানে এই অংশটার ছবি তুলে আপনাদের দিয়ে দিব গ্রুপে, স্ক্রিনশট দিয়ে দিব আমি গ্রুপে। আপনারা এখানের প্রত্যেকটা ওয়ার্ড আজকের ক্লাসের পরে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবেন। প্রায় 100 ওয়ার্ড আছে, 100 ওয়ার্ডই খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবেন। আমি কথা দিচ্ছি, বাংলাদেশের যে কোনো পরীক্ষায় প্রশ্ন আসুক, আপনার কমন না পড়তে পারে কোনো সমস্যা নাই, বাট আপনি পরীক্ষার হলে পারবেন যদি আপনি বুঝে বুঝে পড়েন। কথা কি ক্লিয়ার? আপনার কমন না পড়তে পারে, কমন নিয়ে আমার কোনো হেডেক নাই, আমি কখনো কমন দেখাই না, আমার বই থেকে কটা কমন পড়ছে, আমার কমন নিয়ে কোনো হেডেক নাই। আপনি পারলেন কিনা সেটাই হচ্ছে আমার সার্থকতা। আপনি যদি বই পড়ে পারেন, এই জায়গায় আমার সার্থকতা, কমন পড়লে আমার সার্থকতা না। কনসেপ্টটা কি ক্লিয়ার? ওকে, তাহলে এবার খেয়াল করেন, প্রত্যুপকার। প্রত্যুপকারের মধ্যে মেইন ওয়ার্ড কি আমার? আমি বুঝতেছি মেইন ওয়ার্ড হচ্ছে আমার কার। তাহলে মেইন ওয়ার্ড কার, তার মানে এইটুকু হচ্ছে উপসর্গ, রাইট? এখন আসেন প্র কোন উপসর্গ, মানে প্র একটা উপসর্গ হয় কি হয় না? হয়। সো বসাই দিলাম প্র। এরপর দেখেন তো রস্যকার আছে, ত আছে, জফলাও আছে। তাহলে এখন আমরা কি করবো? দেখুন একটা নিয়ম ধরে করি, আসেন কি আছে? জফলা আছে। তাহলে জফলা থেকে কি হবে? রস্যিকার। জফলা থেকে কি হবে? রস্যিকার। এখন দেখেন জফলা আছে কার সাথে? ত এর সাথে। রস্যিকার বসবে কার সাথে? ত এর সাথে। বসাই দিলাম ত এর সাথে রস্যিকার। এখন দেখেন তো ত রস্যিকার তি, এটা কোনো উপসর্গ হয়? বলেন হয়? হয় না। এখন আমি যদি এটাকে অবসাই তাহলে উপসর্গ হয়, কিন্তু আমি কি বসাতে পারবো? পারবো না, কারণ আগের উপসর্গ শেষে আমার প্র উচ্চারিত হচ্ছে। সুতরাং আমার কি করতে হবে? এই তৈরশিকারটাকে এটার সাথে অ্যাড করে দিতে হবে। সুতরাং এটা হয়ে গেল কি? এটা হয়ে গেল প্রতি। এখন ভালো করে খেয়াল করেন, এখানে আমার কি কি অংশের কাজ হয়েছে? এই প্র, এটার কাজ হয়েছে এইটুক, আর এই যে মানে জফলার কাজ হয়েছে, জফলার কাজ হয়েছে, আল্লাহ প্রত্যুপকার বানানি তো ভুল লিখছি আমি,
বলতেছি প্রত্যুপকার, কিন্তু লিখছি প্রত্যুকার, প্রত্যুপকার। হ্যাঁ, এটার মধ্যে কার মেইন ওয়ার্ড। ওকে, তাহলে এবার খেয়াল করেন, আমার জফলার কাজ হয়েছে, আর এই তয়ের কাজ হয়েছে। রস্যকারের কিন্তু আমার কাজ হয় নাই, হয়েছে? আমার কিন্তু এই যে জফলাটা রস্যিকার হয়ে গেছে, জফলা আছে তয়ের সাথে, রস্যিকার বসছে তয়ের সাথে, কাজ হয়েছে। রস্যকারের কিন্তু কাজ হয় নাই, হয়েছে? হয় নাই। তো এই রস্যকারটা এখন এখানে বসাই দেন, আর এরপরে কি আছে? প আছে, বসাই দেন প। দ্যাটস ইট। তার মানে প্রতিযোগ উপ প্রত্যবকার, শেষ শেষ। এবং আপনি যদি সন্ধির নিয়মে আসেন তাও হবে। দেখেন সন্ধির নিয়ম, রস্যই কিংবা দীর্ঘই এর পরে যদি রস্যই কিংবা দীর্ঘই ছাড়া অন্য কোন স্বর থাকে, তাহলে দুটা মিলে কি হয়? জফলা হয়। পড়াইছিলাম না সন্ধির মধ্যে? প্রথম ক্লাসে স্বরসন্ধির নিয়মের মধ্যে পড়াইছিলাম, রস্যইকার কিংবা দীর্ঘইকারের পরে রস্যইকার কিংবা দীর্ঘই ছাড়া অন্য কোন স্বর থাকলে দুটো মিলে জফলা হয়। পড়ছিলেন? তাহলে এবার খেয়াল করেন, এই যে রস্যই কিংবা দীর্ঘই আছে, প্রতি রস্যিকার আছে, এরপরে অন্য কোন স্বর আছে, দুটো মিলে কি হয়ে গেছে? জফলা হয়ে গেছে। এই যে জফলাটা, বুঝতে পারছেন? সবাই কি ক্লিয়ার? এই প্রত্যুপকার, এটার মধ্যে উপসর্গ কয়টা? প্রতি আর উপ দুইটা। কিভাবে হয়েছে বের করছি, বুঝছেন সবাই? সবাই কি ক্লিয়ার? ওকে, ভেরি গুড। আসেন, ক্লিয়ার, ভেরি গুড। এবার আসেন, তাহলে আমরা এবার একটু প্যাচে যাই, আরেকটু প্যাচে যাই। অন্য রস্যকারের জন্য ম বসবে না, রস্যকারের জন্য ম, রস্যকারের জন্য ম, এরকম কোন নিয়ম আছে? এরকম কোন নিয়ম পড়াইছি? পড়াই নেই তো। পড়াইছিলাম অনুস্বর অথবা উম, এটার জন্য ম বসবে, রস্যকারের জন্য ম বসবে, এটা তো বলি নাই। অনুস্বর অথবা উম, ব্যাং বানানো যেটা লাগে, ব্যাং, হ্যাঁ, ওইটার জন্য ম, রস্যকারের জন্য তো ম বসবে, এরকম কোন নিয়ম নাই তো। বুঝতে পারছেন? ওকে, ফাইন। আসলে আমরা তাহলে এবার একটু আরেকটু ব্যতিক্রম ধর্মী কিছু উদাহরণে যাই। যেমন মনে করেন আমি বললাম যে অভিব্যক্তি। ওকে, বলেন অভিব্যক্তি শব্দের মধ্যে কয়টা উপসর্গ আছে? অভিব্যক্তি শব্দের মধ্যে কয়টা উপসর্গ আছে? আচ্ছা, কয়টা উপসর্গ পড়ে? আগে বলেন অভিব্যক্তির মেইন ওয়ার্ড কি? অভিব্যক্তি শব্দের মেইন ওয়ার্ড কি? আগে এটা বলেন। উপসর্গ পড়ে, আগে বলেন অভিব্যক্তি শব্দের মধ্যে মেইন ওয়ার্ডটা কি? অভিব্যক্তি শব্দের মেইন ওয়ার্ড কি? বলেন, অভিব্যক্তি শব্দের মেইন ওয়ার্ড কি? বলেন। জান্নাতুল ফেরদৌস বলছে, আচ্ছা, তুষার ভাই বলছে ব্যক্তি, শ্রাবণ ভাই বলছে উক্তি। ওকে, এই জায়গাটায় আসেন, প্যাচ কোথায় খেয়াল করি আমরা। বাহ্যিক দৃষ্টিতে আমাদের কাছে মনে হচ্ছে ব্যক্তি মেইন ওয়ার্ড, বাহ্যিক দৃষ্টিতে আমাদের কাছে মনে হচ্ছে ব্যক্তি মেইন ওয়ার্ড। তাহলে ব্যক্তি যদি মেইন ওয়ার্ড হয়, উপসর্গ হচ্ছে কি? একটাই, অভি উপসর্গ। আচ্ছা, অ্যাকচুয়ালি এখানে মেইন ওয়ার্ড ব্যক্তি না। প্রশ্ন হচ্ছে কেন ভাই ব্যক্তি মেইন ওয়ার্ড না, তাহলে মেইন ওয়ার্ড কি? আচ্ছা, তার আগে আমি আপনাকে আরেকটা ঝটকা লাগনে কি বাত कहता हूं, মানে যে শব্দ হয়ে যাবেন। ব্যাপারটা হচ্ছে এখানে উপসর্গ দুইটা, একটা হচ্ছে অভি আর একটা হচ্ছে বি। এই বয় জফলাটা হয়ে গেছে বি, বিটা হচ্ছে উপসর্গ। এখন আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া, তাহলে বি যদি উপসর্গ হয়, তাহলে মেইন ওয়ার্ড কি শুধু কৈতরস্বর শিকার? শুধু কৈতরস্বর শিকার কি মেইন ওয়ার্ড? না, এটাই হচ্ছে প্যাচ। আসেন, ব্যক্তি, এটা কিন্তু সন্ধির মধ্যে আপনি পড়ছেন। এই যে মাত্র আপনাকে একটা নিয়ম বলাইছি যে রস্যই কিংবা দীর্ঘইকারের পরে যদি রস্যই কিংবা দীর্ঘই ছাড়া অন্য যে কোনো স্বর হয়, অন্য স্বর হলে দুইটা মিলে কি হবে? জফলা হবে। এখন খেয়াল করেন, ব্যক্তি, এটাকে কি এভাবে ভাঙা যায়? বিযোগ উক্তি ব্যক্তি, দেখেন তো ভাঙা যায় কিনা। এই যে ব্যক্তি, বয় রস্যিকার, ভালো করে খেয়াল করেন, হ্যাঁ, বয় রস্যিকার মানে কি? ব প্লাস ই, বি। আর উক্তি মানে কি? এই যে রস্যাউ প্লাস কয়তে রস্যিকার, উক্তি, এই তো। এখন দেখেন, রস্যই কিংবা দীর্ঘ এর পরে রস্যই কিংবা দীর্ঘ ছাড়া অন্য কোনো স্বর আছে, তাহলে দুইটা মিলে কি হয়ে যাবে? জফলা। বয়ের জায়গায় ব বসাই দিলাম, কয়তে রস্যিকারের জায়গায় কয়তে রস্যিকার বসাই দিলাম, কি হয়ে গেল? ব্যক্তি। দেখেন তো বানানটা ঠিক আছে কিনা, সেম কিনা? সেম বানান। তাহলে ব্যক্তি ওয়ার্ডটা কিভাবে আসছে? বি যোগ উক্তি, এখান থেকে আসছে। তার মানে অ্যাকচুয়ালি এটার মেইন ওয়ার্ড ব্যক্তি না, এটার মেইন ওয়ার্ড হচ্ছে উক্তি। ওকে, অর্থাৎ মেইন ওয়ার্ডটা হিডেন অবস্থায় আছে। ক্লিয়ার? তার মানে উপসর্গ এখানে কয়টা? দুইটা, অভি আর বি, আর উক্তি হচ্ছে মেইন ওয়ার্ড। বুঝতে পারছেন? ঠিক সেম ভাবে আসতে পারে, ঠিক সেম ভাবে এরকম আরেকটা উদাহরণ আছে। কি বলছেন? কি লিখছেন এটা? বুঝি নাই। উপসর্গের মধ্যে ভাই সন্ধি আসে কেন? প্যাচ লাগাইতে। ও আচ্ছা, উপসর্গের মধ্যে সন্ধি আসে কেন? বাংলা ভাষায় তো শব্দ গঠনের অনেকগুলো ওয়ে আছে।
তো একটার সাথে আর একটা ডিফারেন্স কোনগুলো, সেই জায়গাগুলো। আবার সন্ধির মধ্যেও তো উপসর্গ আছে, সন্ধির মধ্যে উপসর্গ আছে না? এই যে সংযোগবাদ, সংবাদ, এই সম, এটা কি? এটা উপসর্গ না? এটা তো উপসর্গ। এটার মেইন ওয়ার্ড আছে, মানে এটা কি কোনো অর্থবহ শব্দ? তাইলে কথা কি ক্লিয়ার? পরীক্ষার জন্য আজকের ক্লাসটা মিস করলেন। ফাহাদ ভাই, আজকের ক্লাসটা আপনি আল্লাহর রাস্তে একটা রিকোয়েস্ট করি, যদি এখন থেকে দেখা শুরু করেন, আল্লাহর রাস্তে আপনি ক্লাসটা এখন দেখেন না। আপনি এখন ক্লাস দেখলে আপনার কাছে মনে হবে যে আমি জীবনে উপসর্গ পড়ি নাই, উপসর্গ এত কঠিন মনে হবে, সো কইরেন না। আপনি ক্লাসটা রেকর্ডেড প্রথম থেকে দেখবেন। মাঝখান থেকে কেউ যদি উপসর্গের ক্লাস এখন ধরে, তাহলে ও পাগল হয়ে যাবে, ঠিক আছে? সেই জন্য আপনি এখন দেখেন না, রেস্ট নেন, পরে রেকর্ডেড ফাইলটা দেখেন। ওকে, প্রথম থেকে দেখেন, রেকর্ডেড ফাইল দেখেন প্রথম থেকে। ওকে, এখন আসেন আমরা আরেকটা উদাহরণ দেখাই। ওকে, আমি যদি বলি ব্যতিব্যস্ত, খেয়াল করেন, হ্যাঁ, ব্যতিব্যস্ত। ওকে, ব্যতিব্যস্ত এই শব্দের মধ্যে কয়টা উপসর্গ আছে? তাহলে উপসর্গ পরে, আগে আমি চিন্তা করবো এটার মেইন ওয়ার্ড কি। আপাত দৃষ্টিতে, বাহ্যিক দৃষ্টিতে এটার মেইন ওয়ার্ড ব্যস্ত, তাহলে উপসর্গ হচ্ছে এইটুকু, রাইট? এখন আসেন উপসর্গ কয়টা আমি দেখি। বয় জফল আছে, জফলা থাকলে হবে রস্বীকার, জফল আছে কার সাথে? বয়ের সাথে। রস্বীকার হবে কার সাথে? বয়ের সাথে, বসাই দিলাম বয়ের সাথে। এরপর দেখেন বাকি আছে কি? তয় রস্বীকার, তয় রস্বীকার কোন উপসর্গ হয়? হয় না। সিঙ্গেল লেটার আছে, সিঙ্গেল লেটার থাকলে তার আগে কি বসবে? অ বসবে, তাহলে হয়ে গেল কি? বি যোগ অতি, দ্যাটস ইট, ব্যতি। এইবার আসেন ব্যস্ত, এটাকে কি ভাঙা যায় কিনা? যায়। অর্থাৎ এটাকে আমরা এভাবে বলতে পারি বি যোগ অস্ত। এই যে খেয়াল করেন, হ্রস্ব কিংবা দীর্ঘের পরে অন্য কোন স্বর আসছে, তো দুইটা মিলে কি হয়ে গেছে? জফল হয়ে গেছে, বুঝতে পারছেন? তো তার মানে ব্যস্ত ওয়ার্ডের বিশ্লেষণ করলে হবে বি যোগ অস্ত, যার মেইন ওয়ার্ড হচ্ছে অস্ত, উপসর্গ হচ্ছে বি অতি বি, অর্থাৎ তিনটা উপসর্গ আছে ব্যতিব্যস্তর মধ্যে। সবাই কি ক্লিয়ার? ব্যতিব্যস্তর মধ্যে তিনটা উপসর্গ আছে, সবাই কি ক্লিয়ার? ভেরি গুড, ভেরি গুড। ওকে ফাইন, আসেন আমি এবার আরেকটা উদাহরণ দেখাই। যদি বলি অপর্যাপ্ত, ক্লিয়ার, কোনো ঝামেলা নাই, পরিবেশটা সুন্দর। আসেন আমি যদি বলি অপর্যাপ্ত, এই শব্দের মধ্যে কয়টা উপসর্গ আছে? অপর্যাপ্ত শব্দের মধ্যে কয়টা উপসর্গ আছে? ওকে, অপর্যাপ্ত শব্দের মেইন ওয়ার্ড কি? আগে আমাকে চিন্তা করতে হবে। মেইন ওয়ার্ড পয়ত ধরলাম, এখন পয়তর কোনো অর্থ আছে? নাই। যদি বলি আমি আপ্ত, এটার কোনো অর্থ আছে? হ্যাঁ আছে। আপ্ত মানে কি? আপ্ত মানে আপন করে নেয়া, নিজের করে নেয়া। ওকে ফাইন, তাহলে আমি মেইন ওয়ার্ড হচ্ছে আমার এইটুক, এখন উপসর্গ হচ্ছে আমার এইটুক, রাইট? ওকে, তাহলে মেইন ওয়ার্ড এইটুক, উপসর্গ এইটুক। এখন আসেন স্বরে উপসর্গ হয় কি হয় না? হয়। এখন দেখেন প উপসর্গ হয় কি হয় না? হয় না। প কোন উপসর্গ হয়? হয় না। এখন পকে, পয়ের আগে আমি অ বসাইলে অপ হবে, কিন্তু অপ কি বসানো যাবে? যাবে না। কারণ কি করতে হবে? তাহলে আমার পটাকে এড করে দিতে হবে। ওকে, বসে দিলাম অপ, একটা উপসর্গ। এখন দেখেন প্যাচ কোথায়? জ বা জ ফলা থাকলে কি হবে? রস্বীকার হবে। জ বা জ ফলা থাকলে হবে রস্বীকার, এক নম্বর নিয়ম। এখন জ বা জ ফলা হবে কার সাথে? কার সাথে হবে? জ বা জ ফলা কার সাথে আছে? রেফের সাথে আছে। রেফ কে? রেফ হচ্ছে র বর্ণের সংক্ষিপ্ত রূপ, তার মানে এটা কি হবে? রয়ের রস্বীকার। এখন রয়ের রস্বীকার কি কোনো উপসর্গ হয়? হয় না। আগে যদি আমি অবসাই অরি, অরি কোনো উপসর্গ হয়? হয় না। সুতরাং আমার এটাকে কি করতে হবে? এই পটাকে প্রথম থেকে ট্রান্সফার করে পরে নিয়ে যেতে হবে, অর্থাৎ অযোগ পরি, দুইটা উপসর্গ, দ্যাটস ইট, শেষ। কথা কি ক্লিয়ার? অযোগ পরি, অপর্যাপ্ত, অপরি আর মেইন ওয়ার্ড হচ্ছে আপ্ত, এই হচ্ছে টোটাল অপর্যাপ্ত। অযোগ পরিযোগ আপ্ত, অপর্যাপ্ত, বুঝতে পারছেন? আমি যদি বলি উপর্যুপরি, এটার মধ্যে কয়টা উপসর্গ আছে? যদি বলি উপর্যুপরি, ওকে ফাইন, এটার মধ্যে কয়টা উপসর্গ আছে? যদি বলি, মনে করেন এটা একটা প্রশ্ন আসলো যে উপর্যুপরি, এটার মধ্যে কয়টা উপসর্গ আছে? আপ্ত মানে কি স্যার? আপ্ত মানে আপন করে নেয়া, আপন করে নেয়া। ওকে, বা মনে করেন আমি বললাম উপর্যুক্ত, মনে করেন আমি বললাম উপর্যুক্ত, এটার মধ্যে কয়টা উপসর্গ আছে? হ্যাঁ, তাহলে প্রথমে আমি নিলাম কয়ত, কয়তর কোনো অর্থ হয়? হয় না। এবার রস্যকার যোগ কয়ত অর্থ হয়? হ্যাঁ হয়। উক্ত মানে কি? উক্ত মানে বলা হয়েছে এরকম, তাহলে উক্ত এইটুকু হচ্ছে উপসর্গ, মানে এইটুকু হচ্ছে মেইন ওয়ার্ড, তাহলে উপসর্গ হচ্ছে আমার এইটুকু, এই যে রস্য প জয় রেফ এইটুক। ওকে, তাহলে এখন দিলাম রস্যউ। এখন আসেন দিলাম রস্যউ, এই যে এখানে ভালো করে খেয়াল করেন, দিলাম রস্যউ, রস্য কোন উপসর্গ হয়? হয় না। দিলাম প, প কোন উপসর্গ হয়? উপ দিলাম, একসাথে হয়। ওকে ফাইন। এবার জয় রেফ, তাহলে জ বা জফলা থাকলে রস্বীকার,
জবা জবর আছে কার সাথে? রেফের সাথে। রেফ মানে কি? রস্বীকার, মানে রেফ মানে র, তার মানে কি হয়ে গেল? রয়ের রস্বীকার। এখন রয়ের রস্বীকার রি, এটা তো কোনো উপসর্গ হয় না। আবার এখানে প আছে, এই প কে আমি এইটার সাথে অ্যাড করে দিলে তখন আবার এই রস্যকার কোনো উপসর্গ হয় না, তখন আবার রস্যকার কোনো উপসর্গ হয় না। কি মুসিবত! তো তার মানে অ্যাকচুয়ালি এটা উপসর্গযুক্ত শব্দই না, তার মানে এটা সন্ধিসাধিত শব্দ, উপরি যোগ উক্ত, উপরযুক্ত। কথা কি ক্লিয়ার? অর্থাৎ এটা পুরোটাই একটা ওয়ার্ড, এই উপরি, আর তারপরে যুক্ত হয়েছে উক্ত, উপরি যোগ উক্ত, উপরযুক্ত। বুঝতে পারছি? এটা কোনো উপসর্গযুক্ত শব্দই না। বুঝতে পারছেন? এই ঠিক সেম, এটাও সেম। ওকে, উপরি যোগ উপরি, উপরযুপরি। কনসেপ্ট ক্লিয়ার? সবার কনসেপ্ট ক্লিয়ার? সবার কনসেপ্ট ক্লিয়ার? এইবার আসেন, যদি কনসেপ্ট ক্লিয়ার হয় তাহলে গত ক্লাসে আমরা যখন স্যাম্পল কোশ্চেন লিখি, সেই স্যাম্পল কোশ্চেনের মধ্যে আমাদের একটা লিখেছিলাম সমভিব্যাহার শব্দের মধ্যে কয়টি উপসর্গ আছে, আর একটা লিখেছিলাম যতটুকু মনে পড়ে সুদক্ষ সন্ন্যাসীর সুচতুর সন্নিপাতের সুবিশাল পদক্ষেপকে সকল সুবিচারকই জানালেন সুস্বাগত, তাই না? জানালেন স্বাগত। এই বাক্যে কয়টা উপসর্গ আছে? চলেন আমরা এখন বাক্যের উপসর্গ বের করব। আমরা তো শব্দের উপসর্গ বের করছি, আসেন এখন আমরা বাক্যের উপসর্গ বের করব। আসেন আমরা বাক্যের উপসর্গ কয়টা দেখি। সুদক্ষ সন্ন্যাসীর, সুদক্ষ সন্ন্যাসীর, সুদক্ষ সন্ন্যাসীর সুচতুর সন্নিপাতের, সুচতুর সন্নিপাতের সুবিশাল পদক্ষেপকে, সুবিশাল পদক্ষেপকে, সুবিশাল পদক্ষেপকে সকল সুবিচারকই, সকল সুবিচারকই জানালেন, জানালেন স্বাগত। এই পুরো বাক্যে কয়টা উপসর্গ আছে? এই তো, লেখার দরকার নাই আপনারা, আমার সাথে বুঝেন, লেখেন পরে, আগে বুঝেন। প্রশ্ন হচ্ছে এই পুরো বাক্যে কয়টা উপসর্গ আছে? আপনাদের তো মনে হয় পরীক্ষার হলে একটা ওয়ার্ড দিলে এই ওয়ার্ড থেকে এত নিয়ম মনে রেখে কেমনে বের করবো ভাই, তাই না? মনে হয় না? এত সময় কই আছে? আপনার কাছে এটা মনে হয় মাঝে মাঝে যে একটা শব্দের মধ্যে যখন কয়টা উপসর্গ আছে এটা প্রশ্ন করা হয়, এখন এটার মধ্যে এত নিয়ম, রস্যিকার রস্যকার আগে মেইন ওয়ার্ড, এগুলো তো কিভাবে বের করবো? বিশ্বাস করেন ভাই, এটা প্র্যাকটিস করতে করতে এমন অবস্থা হয়ে যাবে আপনার কোনো নিয়ম ফলো করা লাগবে না, আপনার ব্রেনের মধ্যে অটোমেটিক ওয়ার্ড দেখে ক্যালকুলেশন হয়ে যাবে। আমার এই পুরো বাক্যের মধ্যে কয়টা উপসর্গ আছে আমার কিন্তু এটা, আমি কিন্তু এটা লিখে লিখে বের করি না, আমি ওয়ার্ড দেখলে আমার ব্রেনে ক্যালকুলেশন হয়ে যায়। যেমন দেখেন, সুদক্ষ মেইন ওয়ার্ড দক্ষ, উপসর্গ একটা। সন্ন্যাসী মেইন ওয়ার্ড হচ্ছে আস, উপসর্গ হচ্ছে এখানে সম আর নি, কেমনে হয়েছে একটু পরে বুঝাচ্ছি। তার মানে এখানে একটা, এখানে দুইটা। সুচতুর মেইন ওয়ার্ড চতুর, উপসর্গ একটা সু। সন্নিপাত মেইন ওয়ার্ড পাত, উপসর্গ দুইটা, একটা সম একটা নি। ওকে ফাইন। এরপর হচ্ছে সুবিশাল মেইন ওয়ার্ড শাল, সু আর বি, দুইটা উপসর্গ। পদক্ষেপ মেইন ওয়ার্ড, এটার মধ্যে উপসর্গই নাই। সকল মেইন ওয়ার্ড কল, উপসর্গ একটা। ওকে, দেন হচ্ছে সুবিচারক মেইন ওয়ার্ড চার, উপসর্গ হচ্ছে সু আর বি, সো তার মানে দুইটা। জানালেন উপসর্গ নাই। স্বাগত মেইন ওয়ার্ড হচ্ছে, উপসর্গ হচ্ছে এক, সু আর আ, দুইটা, কারণ মেইন ওয়ার্ড হচ্ছে গত, উপসর্গ হচ্ছে দুইটা, সু আর আ। তার মানে কয়টা উপসর্গ আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এই পুরো বাক্যে কয়টা উপসর্গ আছে? 13টা উপসর্গ। তো আমার কিন্তু এগুলো মেইন ওয়ার্ড এখন বের করার জন্য, ওই মেইন ওয়ার্ড মানে উপসর্গ বের করার জন্য মেইন ওয়ার্ড কি বিশ্লেষণ করব, এগুলা কি, এগুলা লাগে না, বিকজ অফ প্র্যাকটিস। আপনি যখন প্র্যাকটিস করবেন অটোমেটিক্যালি এগুলো আপনার ব্রেনে ক্যালকুলেশন হয়ে যাবে। এখন আসেন এর মধ্যে কোনটা কোনটা কঠিন আমি একটু এটা দেখা দিচ্ছি। সুদক্ষ এটা দেখলেই বুঝে যায়, মেইন ওয়ার্ড দক্ষ, উপসর্গ একটা। সন্ন্যাসী এটা অনেকে বুঝে না, সন্ন্যাসীরা কেমনে হইলো ভাই? আসেন সন্ন্যাসীরা একটু দেখাই, সন্ন্যাসীরা কেমনে হলো একটু দেখাই। ব্যাপারটা হচ্ছে সন্ন্যাসী শব্দের মেইন ওয়ার্ডটা হচ্ছে অ্যাকচুয়ালি সন্ন্যাস। সন্ন্যাসী শব্দের মেইন ওয়ার্ড কি? অ্যাকচুয়ালি সন্ন্যাস। তো সন্ন্যাস শব্দের মধ্যে মূল ওয়ার্ডটা কি? আসো, তুমি এখানে আসো, মূল ওয়ার্ড হচ্ছে এইটুক। তো উপসর্গ হচ্ছে এইটুক, আর দীর্ঘিকার হচ্ছে লাস্টে প্রত্যয়। এটা কি বলেন? দীর্ঘিকার হচ্ছে লাস্টে প্রত্যয়। তো প্রত্যয় জাহান নামে যায়, এটা আমার দেখার দরকার নাই। আমার উপসর্গ কি? মূল ওয়ার্ডের পূর্বে কতটুকু আছে এটা আমার দেখার দরকার। প্রত্যয় কি আছে এটা আমার দেখার দরকার নেই। আসেন তাহলে এইটুক নিয়ে আমি আলোচনা করব। দন্তস্ব, দন্তন্বয় জফলা, এইটুক নিয়ে আমার হচ্ছে কাজ। এখন দন্তস্ব বসাই দিলাম, দন্তস্ব। দন্তন্য যুক্ত ব্যঞ্জনে প্রথম দন্তন্যের পরিবর্তে বসবে ম, বসাই দিলাম ম। এখন দেখেন তাহলে এই একটা দন্তন্যের কাজ হয়েছে, এই দন্তন্য। দ্বিতীয় দন্তন্য বাকি আছে না? বাকি আছে, বাট এটা নিয়ে আমি বলছি আপনার চিন্তা করার দরকার নাই। এই যে দেখেন জফলা আছে, জফলা থাকলে কি হবে? রস্বীকার। জফলা আছে, তো জফলা থাকলে কি হবে? রস্বীকার। জফলা হবে কার সাথে? নয়ের সাথে, কারণ এই যে ন আছে একটা, এই নয়ের সাথে বসে গেছে, তার মানে সংযোগ নেই, দুইটা উপসর্গ শেষ।
ওকে, সুচতুর মেইন ওয়ার্ড চতুর, উপসর্গ একটা। সন্নিপাত সেম জিনিস, মেইন ওয়ার্ড হচ্ছে পাত, উপসর্গ হচ্ছে সমান্নি, এই যে এইভাবে হইছে সমান্নি। সুবিশাল মেইন ওয়ার্ড হচ্ছে শাল। এখন কেউ যদি বিশালকে মূল ওয়ার্ড ধরেন তাহলে ভুল করবেন। আপনি বিশালকে কেন মূল ওয়ার্ড ধরবেন? আমি তো শালেই অর্থ পেয়ে যাচ্ছি, তো আমার তো বিশালকে মূল ওয়ার্ড ধরার দরকার নাই। সেই কারণে সু আর বি দুইটা উপসর্গ। পদক্ষেপ, এখানে কোনো উপসর্গই নাই। প্রশ্ন হচ্ছে ভাই এটা কেমনে বুঝলেন যেখানে উপসর্গ নাই? প্রথম ওয়ার্ডটা দেখলেই তো বোঝা যায়। প্রথম ওয়ার্ডের মধ্যে যদি কোনো উপসর্গ না থাকে এটা, তার মানে এটা পুরো ওয়ার্ডের মধ্যে কোনো উপসর্গ নাই। এখন প্রথম ওয়ার্ড হচ্ছে প, এমন কোনো উপসর্গ নেই যে শুরু হয়েছে প দিয়া, তো তার মানে এটা কোনো উপসর্গ না। সহজ কথা, মানে শুধু প দিয়া, পয়ের অফলা আছে তাইলে হইতো, বা পরি আছে তাইলেও হইতো, কিন্তু প বা প দ এইটা দিয়ে কোনো উপসর্গ নাই, সুতরাং এটা কোনো উপসর্গ যুক্ত শব্দই না। সকল মেইন ওয়ার্ড কল, মেইন ওয়ার্ড কি কল, উপসর্গ এটা একটা স। সুবিচারক এটা মেইন ওয়ার্ড কি? মেইন ওয়ার্ড হচ্ছে চার, মেইন ওয়ার্ড হচ্ছে চার, আর সু আর বি দুইটা উপসর্গ। জানালেন এই যে দেখেন যা, প্রথম শব্দটার মধ্যে কোনো উপসর্গ নাই, তার মানে পুরো বাক্যে কোনো শব্দের কোনো উপসর্গ নাই। স্বাগত, স্বাগতকে ভাঙলে কি হবে? আসেন বফলা দিয়ে তো একটা উদাহরণ দেখাই নাই, একটা উদাহরণ দেখাই দিই আসেন। বফলা দিয়ে তো উদাহরণ দেখাই নাই, একটা উদাহরণ দেখাই দিই আসেন। স্বাগত শব্দের মধ্যে মেইন ওয়ার্ডটা কি বলেন তো? স্বাগত শব্দের মেইন ওয়ার্ডটা কি? গত। তাহলে উপসর্গ কোনটুকু? এই যে দন্তস্বয় বয় আকার, এইটুক। এখন আমরা দেখেন রুলস নাম্বার 3-এ পড়ছেন আপনি, সরি 2-এ পড়ছেন। বফলা থাকলে তার পরিবর্তে কি হবে বলেন? রস্যকার হবে। বফলা থাকলে কি হবে? রস্যকার। জফলা থাকলে রস্যকার, বফলা থাকলে রস্যকার। এখন বফলা আছে কার সাথে? শয়ের সাথে। বসাই দেন রস্যকার কার সাথে? শয়ের সাথে। দ্যাট মিন্স শয়ের সুকার সু। এখন বাকি আছে কি? আকার, বসাই দেন আকার, দ্যাটস ইট, শেষ। তারপরে সুযোগা, স্বাগত। বুঝতে পারছেন? সুযোগা আর গত হচ্ছে মেইন ওয়ার্ড। সো যে কোনো বাক্য দিলে এই বাক্যের মধ্যে কয়টা উপসর্গ আছে? 10 সেকেন্ডও লাগবে না, জাস্ট প্র্যাকটিস করতে হবে। কনসেপ্টটা কি ক্লিয়ার? আর কোন একটা ওয়ার্ড দিলে তো এটা 1 সেকেন্ডের ব্যাপার, 2 সেকেন্ডের ব্যাপার, ম্যাক্সিমাম 2 সেকেন্ড লাগে কোন একটা উপসর্গ আছে বের করতে। পারানাকো আনমিউট করেছি, বলেন। ভাইয়া সুবিচারক এখানে মেইন শব্দটা না, মানে ইটা হচ্ছে প্রত্যয় বা সামথিং না? আপনি যে চার মেইন শব্দ বলতেছেন, তাইলে কটা কই যাবে? সুবিচারক শব্দটা না? প্রত্যয়, সুবিচারকের কটা প্রত্যয়? এখন এই বুঝতে পারছি, বুঝতে পারছি কোথায় প্রবলেম হয়েছে। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, ক্লিয়ার মানে হয়ে যাবে। সুবিচার নাকি সুবিচারক? বুঝলেন? সুবিচার নাকি সুবিচারক? সুবিচার নাকি সুবিচারক? বাক্যের অর্থে তো সুবিচারকই লাগতেছে। সুবিচার যদি এটা বলি, এটার মধ্যে মেইন ওয়ার্ড 4, উপসর্গ 2টা। যদি বলি সুবিচারক, এটার মধ্যে মেইন ওয়ার্ড 4, উপসর্গ 2টা, আর কটা হচ্ছে প্রত্যয়। মেইন ওয়ার্ড মেইন ওয়ার্ড পরে অতিরিক্ত যা বসবে সব কি? প্রত্যয়। কনসেপ্ট ক্লিয়ার? মেইন ওয়ার্ডের পরে অতিরিক্ত ক আছে, ক প্রত্যয়। আরেকটা ওয়ার্ড দিই, আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আরেকটা ওয়ার্ড দিই, ক্লিয়ার হয়ে যাবেন। আসেন আমি যদি বলি অপরিণামদর্শী, এইখানে মেইন ওয়ার্ড কি? অনেকেই চিন্তা করে এখানে মেইন ওয়ার্ড হচ্ছে দর্শী, অনেকেই চিন্তা করে মেইন ওয়ার্ড দর্শী। মেইন ওয়ার্ড যদি দর্শী হয় তাহলে এই পর্যন্ত উপসর্গ হওয়ার কথা লজিক্যালি। এখন প্রশ্ন হচ্ছে নয়কের নাম নাম, এটা কি কোনো উপসর্গ? ডেফিনেটলি না। বা নয়কার নাকে যদি আপনি উপসর্গ ধরেন, ম কি কোনো উপসর্গ? মানে ম কি কোনো উপসর্গ বানাতে পারবেন? পারবেন না, পসিবল না। তো তার মানে আপনার এখানে অ্যাকচুয়ালি মেইন ওয়ার্ডটা হচ্ছে নাম, দর্শী হচ্ছে প্রত্যয়। প্রত্যক্ষদর্শী, দর্শী প্রত্যয়, দর্শী কোনো মেইন ওয়ার্ড না। কথা কি ক্লিয়ার? নামদর্শী, প্রত্যক্ষদর্শী, দর্শী হচ্ছে প্রত্যয়, তাহলে মেইন ওয়ার্ড হচ্ছে নাম। তাহলে উপসর্গ কোনটা? এই যে অ আর পরি, দ্যাটস ইট, শেষ। বাট অপরিণামদর্শী দিলে মোস্ট অফ দ্য স্টুডেন্ট এটা বের করতে পারে না, বিকজ এটা মেইন ওয়ার্ডই বের করতে পারে না, এই কারণেই তার উপসর্গ বের করতে পারে না। সো মেইন ওয়ার্ডটা বের করা হচ্ছে টাফ। এটা হচ্ছে আপনাদেরকে এতক্ষণ বুঝিয়ে দিতে দিচ্ছি, বুঝতে পারছেন? আমি যদি বলি প্র উপাচার্য, বলেন তো এর মধ্যে উপসর্গ কয়টা? দেখেন আমি বললাম প্র উপাচার্য, বলেন এটার মেইন ওয়ার্ড কয়টা? মেইন ওয়ার্ড কয়টা? আবার বললাম অত্যাশ্চর্য, অত্যাশ্চর্য, এটার মেইন ওয়ার্ড, এটার মেইন ওয়ার্ড কি? এটার মেইন ওয়ার্ড কি আগে বলেন। মনে রাখবেন এখানে একটা কথা আছে, চর্য এটার অর্থ আছে। আবার বলি চর্য এটার অর্থ আছে। চর্য মানে কি? চর্য মানে হচ্ছে আচরণ। ভাইয়া প্রত্যয় কিভাবে বের করব? মূল শব্দের শেষে যা যুক্ত থাকবে সেটাই প্রত্যয়। প্রত্যয় বের করার তো কোনো টেকনিক নাই।
আরেকটা কি বলছেন ভাই, মেইন ওয়ার্ড বের করার কোনো টেকনিক আছে ভাই? ওরে ভাই না, মেইন ওয়ার্ড বের করার কোনো টেকনিক নাই। মেইন ওয়ার্ড লাস্টের দিক থেকে একটা 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 করে আসতে হবে, যেখানে অর্থ পেয়ে যাবেন সেখানেই মানে মেইন ওয়ার্ড। কথা বুঝতে পারছেন? ওকে, এবার দেখেন আমি যেটা বলতেছিলাম, চর্য এটার অর্থ আছে। চর্যাপদের প্রথম নাম কি ছিল? চর্যা, চর্য, বিনিশ্চয়। চর্য মানে হচ্ছে আচরণ। ওকে, আচ্ছা। আর চার্য এটার কিন্তু কোনো অর্থ নাই। চার্য এটার কোনো অর্থ নাই। তাহলে এবার খেয়াল করেন, চর্য এটার অর্থ আছে, সো এটা মেইন ওয়ার্ড। চার্য এটার অর্থ নাই, সুতরাং আমাকে কি নিতে হবে? আনিতে হবে। তার মানে এটার মেইন ওয়ার্ড হচ্ছে আচার্য। কথা কি ক্লিয়ার? চর্য এটার অর্থ আছে, সুতরাং চর্য এখানে আমি থেমে যাবো। এখন আপনার প্রশ্ন থাকতে পারবে তালব্যস্যর কি হবে? তালব্যস্য কিছুই হবে না, এই তালব্যস্য এটা বাদ। এখন কোশ্চেন হচ্ছে এটা আবার কোন নিয়মে বাদ হবে? এটা কোনো নিয়ম নাই, এটা এমনি বাদ হয়ে যাবে। কেন বাদ হবে বলতেছি, তার আগে আমি এটা দেখাই। আচার্য মেইন ওয়ার্ড, এর উপসর্গ হচ্ছে প্র আর উপ, দুইটা, শেষ। তাহলে বাক্যটায় 12টা উপসর্গ আছে, ডাবল গুলো কি? যে কটা উপসর্গ থাকবে সে কটাই ধরবেন। ডাবল ট্রিপল বলে আবার কি কথা বলছে? ওখানে কয় ধরনের আছে তা তো বলে নাই। বলছে কয়টা আছে, একটা উপসর্গ 10 বার থাকলে 10 বারই ধরবেন, 12টা কেন ধরবেন? 13টা ধরবেন। বুঝতে পারছেন? ওকে, তাহলে এখন যেটা বলতেছিলাম খেয়াল করেন, প্র উপাচার্য মেইন ওয়ার্ড হচ্ছে প্র আর উপ, মানে মেইন ওয়ার্ড হচ্ছে আচার্য, উপসর্গ হচ্ছে প্র আর উপ। কিন্তু অত্যাশ্চর্যের মধ্যে আপনার আবার একটা ঝামেলা লাগবে। অত্যাশ্চর্যের মধ্যে ঝামেলা লাগবে কোথায়? এই তালব্যস্যটাই ঝামেলা লাগবে। এই তালব্যস্যটাই আবার একটা ঝামেলা লাগবে। এখন এই তালব্যস্যর ঝামেলাটাকে একটু ক্লিয়ার করে দিই। শুধু তালব্যস্য না, এরকম অনেক ওয়ার্ড আছে যেগুলোতে আপনার ঝামেলা লাগবে। যেমন আপনার ঝামেলা লাগবে, যেমন মনে করেন বলা হলো যে অপরিষ্কার শব্দের মধ্যে কয়টা উপসর্গ আছে? প্রশ্ন করা হলো অপরিষ্কার শব্দের মধ্যে কয়টা উপসর্গ আছে? এই যে তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য এগুলা থাকলে, এগুলা যুক্তবিন্দু হিসেবে আছে, তার মানে এটা কিসের সাইন বলেন তো? বিসর্গ সন্ধির সাইন, তাই না? বিসর্গ সন্ধির সাইনের মধ্যে তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য যুক্তবিন্দু হিসেবে থাকে না? ছিল। তো বিসর্গ সন্ধিবদ্ধ কোন শব্দ যদি আমরা দেখি এবং সেখান থেকে যদি আমাদের উপসর্গ নির্ণয় করতে বলে, চোখ বন্ধ করে আমরা সেই বিসর্গ মানে সাইনটাকে বাদ দিয়ে দিব। এটা আমাদের কোনো চিন্তাই করতে হবে না। তার মানে আমার এটা মূর্ধন্যস্য বাদ, শেষ, সহজ হিসাব। তার মানে আমার মেইন ওয়ার্ড কার? উপসর্গ হচ্ছে অ আর পরি, শেষ। এই ঠিক সেম ভাবে অত্যাশ্চর্য, তার মানে আমার এই তালব্যস্য মেইন ওয়ার্ড বাদ, মেইন ওয়ার্ড চর্য, উপসর্গ হচ্ছে এইটুক। এইটুকের মধ্যে কি আছে? স্বরেও আছে, তয় জফলা আছে। জফলা মানে রস্বীকার, জফলা আছে তয়ের সাথে, বসাই দিলাম তয়ের সাথে, তার মানে অতি একটা, বাকি আছে আকার, বসাই দিলাম আকার, শেষ। তার মানে অতি যোগ আ, দুইটা, চর্য মেইন ওয়ার্ড, শেষ। তার মানে অত্যাশ্চর্য এটার মেইন ওয়ার্ড হচ্ছে মানে চর্য, উপসর্গ হচ্ছে অতি আর আ। অপরিষ্কার, অ আর পরি, দুইটা উপসর্গ, কার মেইন ওয়ার্ড? মূর্ধন্যস্য গায়েব, শেষ। বিসর্গ সন্ধির, আবারও বলি, বিসর্গ সন্ধির যদি এই সাইনটা অর্থাৎ তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য কোন শব্দের মধ্যে দেখতে পারেন এবং সেই জায়গায় যদি বলে কয়টা উপসর্গ আছে, আপনি আস্তে করে ওই সাইনটা ডাইরেক্ট মুছে ফেলবেন, বাদ দিয়ে দিবেন, ওটা বাদ দিয়ে কাউন্ট করবেন, দেখবেন আপনার ক্যালকুলেশন করাটা ইজি হয়ে যাবে। বুঝতে পারছেন? এখন আপনারা আমাকে বলেন যে কোনো একটা ওয়ার্ড, যে এই ওয়ার্ডের ভাই কয়টা উপসর্গ আছে বলেন। যদি আপনাদের কাছে কোনো বই থাকে, যে বই আছে সে বই থেকে দেখে আমাকে বলেন ভাই এটার মধ্যে কয়টা উপসর্গ আছে বলেন। লেখা দেখান, মানে আমাকে লেখেন, এখানে কমেন্টে লেখেন, আমি বের করে দিচ্ছি। যে কোনো ওয়ার্ড লেখেন যে ভাই এটার মধ্যে কয়টা উপসর্গ আছে, বের করেন। এটা কিভাবে হবে বের করেন। পড়ার পর ঝামেলা লাগলে বলবো। আচ্ছা, পড়ার পর ঝামেলা লাগলে বলবেন। আচ্ছা, একজন বলছে ভাই বিশ্লেষণ, এটার মধ্যে কয়টা উপসর্গ আছে? আসেন আমরা ভাঙি। বিশ্লেষণ, এটার মধ্যে মেইন ওয়ার্ড কি? মেইন ওয়ার্ড কি? মূর্ধন্যস্য, মূর্ধন্য কোনো অর্থ হয়? হয় না। আমি যদি বলি হচ্ছে এই যে লেশ, এই যে তালব্যস্য, এটাকে যদি আমি বাদ দিয়ে দিই, তালব্যস্য যুক্তবিন্দু জিনিস আছে, এটাকে যদি আমি বাদ দিয়ে দিই, কি হয়ে গেল? লেশ। লেশের অর্থ হয়? হ্যাঁ হয়। আমরা বলি লেশ মাত্র লজ্জা নেই তোমার মধ্যে, মানে বিন্দু মাত্র লজ্জা নেই তোমার মধ্যে, তাহলে লেশ শব্দের অর্থ হয়। তার মানে এটা মূল ওয়ার্ড। তাহলে উপসর্গ কয়টা? একটা, বি, শেষ। কথা কি ক্লিয়ার? একটা, শেষ। পাঙ্গন, এটা কি ভাই? পাঙ্গন, এটার মধ্যে উপসর্গ কয়টা? পাঙ্গনের মধ্যে তো কোনো উপসর্গই নেই, এটার মধ্যে আবার উপসর্গ কয়টা কি?
প্রত্যুৎপন্নমতি, প্রলয় উল্লাস। হ্যাঁ, প্রলয় উল্লাসের মধ্যে কোনো উপসর্গ নাই। এখন আসেন কেমনে বুঝলাম? ভাই ল আছে, এমন কোন উপসর্গ আছে যেটার মধ্যে ল আছে? বলেন, এমন কোন উপসর্গ আছে? প্রপর অপশমনি, অনুবনির দুর্বি, অতিশু উৎপরি, প্রতি অতি অভি উপি উপা, উপসর্গ আছে? ল আছে? আছে? নাই। অ ঘ জ না, আ আর আন আব, ইতি উনা কতকু, নি পাতি বি ভর, রাম শশা সুহা, ল আছে? নাই। নিম ফে বেদর কার্বন না কম বর্ব, ল আছে? নাই। তাহলে ল, ল, এই ল থাকার কারণে আমি বুঝে গেছি এই শব্দের মধ্যে কোনো উপসর্গ নাই। কনসেপ্ট ক্লিয়ার? বুঝতে পারছেন? ওকে, আরেকটা কি বলছেন? প্রত্যুৎপন্নমতি। এখানে মেইন ওয়ার্ডটা হচ্ছে অ্যাকচুয়ালি পণ্য, আর প্রতি আর উত, এই দুটো হচ্ছে উপসর্গ। আসেন কেমনে দেখাই। প্রত্যুৎপন্নমতি, ওকে ফাইন। আসেন, প্রত্যুৎপন্নমতি, এখানে মেইন ওয়ার্ডটা হচ্ছে অ্যাকচুয়ালি পণ্য বা পণ্যমতি, এটা পুরোটাই অ্যাকচুয়ালি মেইন ওয়ার্ড। পণ্যমতি, মতিটাকে আপনি প্রত্যয় হিসেবে ধরবেন না, পুরোটাই অ্যাকচুয়ালি মেইন ওয়ার্ড। আর উপসর্গ হচ্ছে এইটুক। এখন কোশ্চেন হচ্ছে এইটুক, তাহলে এটা কেমনে বের করবো? এই যে প্র আছে, প্র বসাই দিলাম, শেষ। ওকে, এরপর আছে তয় জফলা, জফলা তয় জফলা মানে তয় রস্বীকার। এরপর আছে রস্যকার, বসাই দিলাম রস্যকার। এরপর আছে খণ্ডত্ব, বসাই দিলাম খণ্ডত্ব। তার মানে প্রতি আর উদ দুইটা শেষ, খালাস, কাহিনী খালাস। ওকে, কি লিখছেন এটা? কোন উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয় এই বিষয়ে অনেক প্রশ্ন আছে, এটা বোঝার কোন টেকনিক আছে স্যার? ভাই আপনি মনে হয়, আপনি কি গত ক্লাসে করেছেন? যিনি প্রশ্ন করেছেন এই বিষয়টা নিয়ে, আমি গত ক্লাসে এই বিষয়টা পুরোটাই বুঝিয়ে দিয়েছিলাম। যদি গত ক্লাসটা না করে থাকেন তাহলে তো কিছু বলার নাই, আর যদি গত ক্লাস করে থাকেন তাহলে এই প্রশ্নটা আসার কথা না। আর গত ক্লাস করে থাকলেও আমি তারপরে দুইটা মানে ব্যাকআপ ভিডিও দিয়েছিলাম ইউটিউবের, দুইটা ব্যাকআপ ভিডিও, বলছিলাম না টেনে দুইটা ভিডিও ভালো করে দেখতে হবে, বিকজ ওখানে অনেক প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অপশনের উপর ভিত্তি করে অ্যানালাইসিস করে দিয়েছি। সেই জন্য ভিডিওটা দেখতে হবে, ভিডিওটা না দেখে থাকলে হবে না। ওকে, যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে ভিডিওটা দেখেন, তারপরে যদি প্রশ্ন থাকে আমাকে করেন, আই উইল অ্যান্সার। আচ্ছা, কি অ্যান্সার, কি লিখছেন এটা? অমাবস্যা, অমাবস্যা শব্দের মধ্যে কয়টা উপসর্গ আছে? অমাবস্যা শব্দে কয়টা উপসর্গ আছে? অমাবস্যা, অমাবস্যা তো মূল ওয়ার্ড। অমাবস্যা শব্দের মধ্যে কোনো উপসর্গ নাই। অমাবস্যা, অমা যদি উপসর্গ দিই, অমা তো কোনো উপসর্গ নাই। অমাবস্যা এটাই মূল ওয়ার্ড ভাই, অমাবস্যা শব্দটার মধ্যে উপসর্গ নাই অ্যাকচুয়ালি। ভাই এই অনুবাদ, অনুতাপ, এই অনু কি অর্থে ব্যবহৃত হয়েছে? ভেরি গুড কোশ্চেন। আচ্ছা, একজন একটা কোশ্চেন করছে, ওয়েট। তাহলে আমাদের আলোচনা কিন্তু শেষ। গত ক্লাসে কিছু প্রশ্ন ছিল ভাইয়া কখন করবো, আমাদের আলোচনা শেষ। আপনি চাইলে এখনো করতে পারেন দীপ্ত ভাই। ভাইয়া অনুবাদ এবং অনুতাপ, এই শব্দে অনু কি অর্থে ব্যবহৃত হয়েছে? ওকে, ভেরি গুড। আসেন, অনুতাপ আরেকটা হচ্ছে অনুবাদ। ওকে, এই দুইটা শব্দে অনু এর অর্থ কি? ওকে, প্রথমে চিন্তা করেন তাপ অর্থ কি? উত্তাপ, তাপ, তার মানে গরম বা এই টাইপের কিছু একটা। অনুতাপ মানে কি? মানে রিগ্রেট ফিল করা, এটা হচ্ছে অনুতাপ, তাই না? আমি অনুতপ্ত আপনার নিকট, মানে আমি গিল্টি ফিল করছি, এরকম। তো তাপের সাথে কি অনুতাপের কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক আছে? নাই। যখন এরকম দেখবেন যে কোন একটা উপসর্গ যুক্ত হয়ে মেইন ওয়ার্ডের থেকে টোটালি আলাদা হয়ে গেছে, মানে মেইন ওয়ার্ড রিলেটেড কোনো অর্থই দিচ্ছে না, তখন সেটা হচ্ছে বিশেষ অর্থ। দ্যাটস ইট, শেষ। সেটা হচ্ছে কি? বিশেষ অর্থে। বুঝতে পারছেন? এই ঠিক সেম অনুবাদ। বাদ মানে কি ভাই? মাইনাস। অনুবাদ মানে কি? পারিবেশিক শব্দ, কোনো কিছু বেঙ্গলি অনুবাদ করা, ইংলিশ ট্রান্সলেট করা, ট্রান্সলেট অনুবাদ। তো অনুবাদের সাথে কি বাদের কোনো সম্পর্ক আছে? নাই। এমন তো নয় যে বাদ মানে টোটালি মাইনাস, অনুবাদ মানে কম মাইনাস বা হালকা হালকা মাইনাস, না, টোটালি অন্য অর্থ। যখন এরকম দেখবেন তখন সেটা হচ্ছে বিশেষ অর্থ। দ্যাটস ইট, শেষ। বুঝতে পারছেন? ওকে, দীপ্ত ভাই আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন, লিখেও করতে পারেন, হাত তুলেও করতে পারেন। নয়ন ভাই বলছে ফেসবুকে বইয়ের ছবিগুলো ফেসবুকে আপলোড দিয়ে এলে প্র্যাকটিস করার জন্য। ফেসবুকে দিব না, আপনার গ্রুপে দিব, আমাদের বইয়ের ছবিটা দিয়ে দিব। দীপ্ত ভাই আনমিউট করেছি, বলেন। ভাইয়া, গত ক্লাসে আমাদের দুইটা ভিডিও দেওয়া হয়েছিল, ওইখানে উদাহরণে আপনি অপদেবতা আর অঘারাম এই দুইটা আসলে ডিরেক্ট যে অর্থ, এটা মন্দ মন্দ হিসেবে, অঘারাম বোকা
আর অপদেবতা মন্দ বা বিপরীত অর্থে ব্যবহার করতে বলেছেন। কিন্তু আমাদের ক্লাসে আগমন এইটা আসলে বিপরীত, সোজা আসা অর্থে না গিয়ে বিপরীত অর্থে ব্যবহার করেছে। মানে এক এক জায়গায় অর্থের প্রাধান্য, আর এক জায়গায় মানে গভীর অর্থ বা এরকম কিছু একটা প্রাধান্য পেয়েছে। এখন কোন জায়গায় অর্থ বা অন্য জায়গায় কিভাবে কি করবো কনফিউজিং আসলে আমি। কেন সব জায়গায় তো অর্থের প্রাধান্যই হচ্ছে। গমনের অর্থ যা, আগমনের অর্থ তা না, বিপরীত। হ্যাঁ, আগমন মানে গমনের উল্টা, মানে বিপরীত। তো এটা বিপরীত অর্থ, আমরা এটা কি বিপরীত অর্থ। কিন্তু এই ওকে যে ফাইন। অগারাম, এইখানে আমরা বিপরীত মানে রাম, রাম, ঠিক আছে, এটার অর্থ কি? আর আচ্ছা অগা ভাই, মানে জীবনে শুনছেন রামের বিপরীত অগারাম? তা তো না। না। রাম মানে বড় রাম। এখানে রাম শব্দের অর্থ কি? রাম শব্দের স্পেসিফিক অর্থ নাই। রাম বলতে একজন ক্যারেক্টারকে বোঝায়। রাম হ্যাঁ, বলতে একটা ক্যারেক্টারকে বোঝায়, সেটা কি? ওই যে শ্রীরাম। হ্যাঁ, এখন রাম শব্দের আগে এমন না যে রাম শব্দের বিপরীত শব্দ আছে। কথা কি না, না, ক্লিয়ার? হ্যাঁ, তো তারপরে তাহলে আপনি তো অগানাম দিয়ে এমন না যে রামের বিপরীত অগানাম, তো এটা বিপরীত বলতেছেন, তা তো না। তো তার হ্যাঁ, মানে অগানাম দিয়ে কি বোঝাচ্ছি? বোকা, নিকৃষ্ট, মন্দ। কথা কি ক্লিয়ার? হ্যাঁ, রাম উৎকৃষ্ট। অপদেবতাও তো সেম ভাবেই তাইলে। সেম সেম সেম। হ্যাঁ, দেখেন দেবতা, তো দেবতার বিপরীত আপনি বলতে পারেন যে শয়তান। হ্যাঁ, ভুল, যেটা 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 মানুষকে মানে ক্ষতি করার চেষ্টা করে, খারাপ কিছু করার চেষ্টা করে, চিল ভূত যেটা। তো আলটিমেটলি দেবতা এটা ভালো, অপদেবতা এটা খারাপ, মন্দ, হ্যাঁ, বিপরীত। হ্যাঁ, কথা কি ক্লিয়ার? এখন হ্যাঁ আপনার ভাই, প্রশ্ন আসতে পারে, ভাই এটা বিপরীত কেন দিলেন না? এটা আপনার প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, হ্যাঁ, It actually depends on the question and the option. আপনার প্রশ্নের অপশনে, যেমন আমি যদি বলি আমি যদি বলি যে অনাবৃষ্টি, আমি যদি বলি অনাবৃষ্টি, এখানে অনাবৃষ্টি শব্দে অনা উপসর্গটি কোন অর্থ প্রকাশ করে? যদি অপশনে থাকে যে নঞ্চর্থ, অ্যান্সার সেটাই হবে, না বোধক। অনাবৃষ্টি মানে বৃষ্টি নাই, না বোধক। যদি থাকে অভাব অর্থে, অ্যান্সার তাই হবে, মানে বৃষ্টির অভাব, অনাবৃষ্টি। এখন যদি দুইটাই থাকে, মানে এটা আপনার প্রশ্ন আসতে পারে মনে, যে ভাই যদি দুইটাই থাকে, দুইটা একসাথে থাকবে না। দুইটা একসাথে থাকে না, যে নঞ্চর্থ বা অভাব অর্থ। আর যদি দুইটাই থাকে, সেক্ষেত্রে তখন বেস্ট অ্যান্সার কোনটা এটা চিন্তা করতে হয় অপশনের ক্ষেত্রে। এই অপশনের ক্ষেত্রে কথা আসবে না। বুঝতে পারছেন? আচ্ছা, জি ভাইয়া আমি বুঝতে আমি পারছি। যতগুলো উদাহরণ নিছি সেগুলো প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ হয়ে যাবে। জি ভাইয়া, ধন্যবাদ। ওকে, ফারাজ ভাই আনমিউট করেছি, বলেন ফারাজ ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। এই মহামন্দাটা কি তাহলে উপসর্গ যুগে কোনো শব্দ? একটু কনফিউজ হয়ে গেলাম আর কি। আবার মহামন্দা, আবার বলেন। মহামন্দা, মহামন্দা, মহানন্দা, মহামন্দা, মহামন্দা, মন্দা, মহামন্দা। এটা জি 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 জি। আগে আপনি আমাকে বলেন মহা কোন উপসর্গ আছে? না তাহলে ভাই এটা কি পুরোটাই মেন শব্দ? তাহলে মহাটা কি? মন্দ তো মেন শব্দ, তাহলে মহাটা কি মেন, মানে মহাটা তাহলে এখানে কি? না, মেইন মেইন শব্দ কেন হবে? 20 জন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আর আরেকটা প্রশ্ন ছিল, হ্যাঁ সরি ভাই, বুঝতে পারছি। আর আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমরা যে বিশেষণ পড়া, এটা এই ইয়েতে না, বাট একটা হঠাৎ জানতে ইচ্ছা হলো, জিজ্ঞাসা করতেছি আর কি। আমরা যে বিশেষণের ডেফিনেশনে সবসময় বলি যে যে শব্দ বিশেষ্যকে বিশেষায়িত করে, এই বিশেষায়িতটা কথাটা মানে কি একটু যদি বুঝায় বলতেন, মানে এই কথাটা খুব ভেগ লাগে সবসময়। আচ্ছা, ইংলিশ পড়তে গিয়ে একটু কোশ্চেন ইনশাআল্লাহ, হয়েছিল। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে ও আমরা আচ্ছা আচ্ছা তত্ত্বকরণ আলোচনা করবো, নেক্সট ক্লাসে এটা বুঝাবো। আচ্ছা, ঠিক ওকে আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে ওকে। তো তাহলে আজকের মতো এখানেই কি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর হচ্ছে আমি একটু করে ফেসবুকের গ্রুপে আপনাদের, মানে সরি ফেসবুক না, মেসেঞ্জার গ্রুপে আপনাদেরকে ছবি দিয়ে দিচ্ছি, আপনারা ছবিটা প্র্যাকটিস করবেন। ওকে, প্র্যাকটিস করবেন। আমি ইচ এন্ড এভরি ওয়ানের খাতায় এটা চাই। প্র্যাকটিস করা হইলে খাতা না, কাল ক্লাস হবে না, কালকে কেন ক্লাস হবে? পরশুদিন হবে ভাই, পরশুদিন ক্লাস নেব, কালকে ক্লাস নেব না। আজকে কারেন্ট চলে গেলে ক্লাস না নিতে হলে তাহলে কালকে নিতাম। ওকে, পরশুদিন ক্লাস নেব ইনশাআল্লাহ। তো তাহলে এই 2 দিনের মধ্যে আপনারা প্র্যাকটিস করবেন। ওকে, সো বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, বাই।